গত ক্লাসে, যে বিসর্গ যে শব্দ গঠনের ক্ষেত্রে যে সন্ধি তৈরি হয়ে সন্ধির কাজটি সম্পন্ন করে আর কি 5 ধরনের পরিবর্তন ঘটায়। বলছিলাম যে বিসর্গ কখনো কখনো সতে যায়, কখনো রতে, কখনো বিসর্গের আগের ব্যঞ্জন ও হয়, আগের ব্যঞ্জনে কার ঘোষ, ঘোষ অল্প। আমরা দেখবো, আজকে আমরা দেখবো কি থাকলে কিভাবে বিসর্গ পরিবর্তিত হচ্ছে, এবং এই 5 প্রকারের যে কোনো, কি আমি লাইনে আছি? জি স্যার আছেন। আচ্ছা, 5 প্রকারের যে কোনো একটা পরিবর্তন হবে, এবং সেটা কৌশলগতভাবে আমরা বুঝে ফেলবো যে কোন ধরনের পরিবর্তন হবে। আচ্ছা দেখি, আমি একটা শব্দ লিখি, তোমরা একটু বলার চেষ্টা করো যে এখানে বিসর্গের কি পরিবর্তন হতে পারে। ধরো আমরা লিখলাম শিরো, এখানে লেখা আছে নাকি যোগ, এর সাথে যোগ চিহ্ন দিয়ে ছেদ লিখলাম। এই বিসর্গটা কিসে যেতে পারে দেখি, একটু বলার চেষ্টা করো তো। তালিবস্যর সাথে ছ যুক্ত হয়ে শিরশ্ছেদ হবে। তালব্য, এই ব্যাপারে কি তুমি নিশ্চিত? জি মানে স্যার, তুমি মোটামুটি পারলাম এতে আর মোটামুটি কি। নিশ্চিত? আচ্ছা দেখো তাহলে, আমরা কি শিরচ্ছেদ বানানে এরকম রয় ওকার লিখতে পারি? এইরকম যদি শিরচ্ছেদ লেখা হয়, এটা কি ভুল যাবে না সঠিক হবে? দেখো এটা দেখে তুমি পাজেল হয়ে যেতে পারো যে আহ, শিরচ্ছেদিত। এখন এই রয় ওকার হবে কি হবে না, তুমি উচ্চারণে কিন্তু ওকারকে বাদ দিতে পারছো না, খেয়াল করেছো? তুমি শিরচ্ছেদ এমন বলতে পারছো না, তোমাকে শিরচ্ছেদই বলতে হচ্ছে। এখন রয় ওকার হবে কি হবে না, দেখো যদি তুমি রয় ওকার দাও তাহলে তুমি বিসর্গের কয় ধরনের পরিবর্তন এনেছো বলো তো? দুটো। একটা হচ্ছে আগের ব্যঞ্জনে ওকার এনেছো, আবার বিসর্গ উঠিয়ে তালব্য স। তালব্য স কেন এনেছো? কারণ চ ছ তালব্য ধ্বনি, তাই তালব্য স এনেছো। তাহলে আসবে কোনটা? বলছে আমি যদি তালব্য স না আনি তাহলে আমাকে লিখতে হয় কি শিরোচ্ছেদ, তাই তো? তাহলে এই শব্দ কি হতে পারে? পারে না। তাহলে আমাকে কি করতে হচ্ছে এবার? ওকার আনার সুযোগ নাই। আমি দেখাতে চাচ্ছি যে দেখো, এই শব্দ গঠনের এবং সন্ধির নিয়মের মাধ্যমে কিভাবে তোমার বাংলা বানানো ঠিক হয়ে যেতে পারে। আমার বলার কারণটা কি ধরতে পেরেছো? এবং তুমি কিভাবে মানে নিজের ভিতরে আত্মবিশ্বাসটা তৈরি করবে যে হ্যাঁ আমি জানি শিরচ্ছেদ শব্দে তো ওকার হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা কেন কারণ নেই? কারণ ওই যে বিসর্গ তো উঠে যে তালব্য স তে পরিণত হয়ে যাবে। এইবার তোমার কথা হচ্ছে যে স্যার এটা যে শিরো যোগ ছেদ, এটা আমি কিভাবে বুঝবো? দেখো, তোমাকে এখানে কিন্তু সন্ধির নিয়ম শেখানো হয়, সন্ধি বিচ্ছেদের নিয়ম শেখানো হয় না। আমার কথাটা কি দেখো তো, ধরতে পেরেছো কিনা? অর্থাৎ শব্দটা আগে থেকে বিচ্ছেদ থাকে দুই দিকে, এটাকে যুক্ত করানো তোমাকে দেখানো হচ্ছে। এর অর্থ তোমাকে একবার গাছে উঠানো হলো। এখন তুমি যদি ওখান থেকে নামতে চাও, তাহলে ওঠার যে পদ্ধতিটা তুমি উঠলে, নামার পদ্ধতি তো তোমার জানা থাকার কথা। ফলে তোমার শিরচ্ছেদ শব্দ যদি আসে, যদি বলে যে এই শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, তোমার কি এখান থেকে শিরচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ করতে কি প্রথমত এই বানানে আসবে না? দাও, প্রথমত এই বানানে আসবে না, না? কি বানানে আসবে? ওকার বাদ দিয়ে আসবে। তাহলে তুমি এবার বুঝতে পেরেছো যে আমি তালব্য শকে স যেহেতু আছে, অন্য কোনো জায়গায় তো ব্যঞ্জনে স আসেনি। সন্ধির ক্ষেত্রে স আছে মানে এটা বিসর্গ সন্ধিতে গেছে। অতএব আমাকে যোগের বাম পাশে একটা বিসর্গ আনতে হচ্ছে। তাহলে কি আনলাম? বললাম যে শিরস যোগ ছেদ। এখন এই শিরস দিলে তো আর বিসর্গ দিতে পারবো না, তাই তো? তখন আমরা বলবো যে তার শিরস না লিখে লিখবো শির। দেখো তুমি খুব টেকনিক্যালি কিন্তু তার বিচ্ছেদে পৌঁছে যেতে পারো, আর একটু একটু তো পড়াশোনা করা লাগবেই।
কিন্তু আমি বলছি যদি পড়াশোনার ভিতরে তোমার টেকনিক্যাল জায়গাটা তৈরি হয়, তাহলে পড়াশোনাটা বেশ কাজের হয়। আচ্ছা, কে বলেছেন মুখস্থ বিদ্যা বাসাবাদে ঠোঁটে অন্তরে প্রবেশ করে না? বলো। ধরো সাহিত্যের এই প্রশ্নটা তোমাদের আসবে, বুঝতে পারবো না। মুখস্থ বিদ্যা বাসাবাদে ঠোঁটে অন্তরে প্রবেশ করে না। সাহিত্যের উদ্দেশ্য কারোর মনোরঞ্জন করা নয়, আনন্দ দান করা। এই কথাগুলো কার? তোমরা এই ব্যাপারে এই জানি না। দুটো বাক্যই মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ দুইটা বাক্য, প্রমথ চৌধুরীর লেখা। সাহিত্যের উদ্দেশ্য কারোর মনোরঞ্জন করা নয়, আনন্দ দান করা। আর মুখস্থ বিদ্যা বাসাবাদে ঠোঁটে অন্তরে প্রবেশ করে না, এই কথাটা প্রমথ চৌধুরী বলেছেন। দুটো কথাই আর দুইটাই। আমরা, দুইটাই। আহ, তোমাদের উচ্চারণ পড়ানোর সময় আরেকটা বাক্য বলেছিলাম, যে আমরা বলি এক, লিখি আর এক। এটাও প্রমথ চৌধুরী বলেছেন। এই কোটেশন গুলো তোমাদের জন্য কিন্তু কাজের, এবং যেগুলো বললাম এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। খুব গুরুত্বপূর্ণ দুটো বাক্য বললাম। একটা বই পড়া প্রবন্ধ থেকে বোধহয় মুখস্থ বিদ্যা বাসাবাদে ছোট অন্তরে প্রবেশ করে না, বোধহয় না, এটাই ঠিক আছে। আর একটা হচ্ছে সাহিত্যে খেলা প্রবন্ধ থেকে। সাহিত্যে খেলা, এই নামটা মনে রাখতে হবে কিন্তু তোমাদের। কি নাম প্রবন্ধটার? সাহিত্যে। সাহিত্যের খেলা। না না না, এই জন্যই লিখে দিচ্ছি, নট তের। সাহিত্যে খেলা। সাহিত্যে খেলা। বলছে সাহিত্যের রাজ্যে খেলার ছলে তোমাকে প্রবেশ করতে হবে, তাহলেই তুমি তাকে আনন্দের সাথে অনুভব করবে। ঠিক আমি তোমাদের জন্য যে কাজটি করতে চেয়েছি, আমি পড়াচ্ছি, বলো যাও তাড়াতাড়ি। হ্যাঁ, এখানে এই ব্যাকরণের রাজ্যে তোমরা আসলে যদি একটু এইভাবে প্রবেশ করতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মনে হতে পারে যে আমাদের চলা ধীরে হচ্ছে, কিন্তু তোমার যখন এই ব্যাপারটা পাকা হয়ে যাবে, তখন দেখবা পরে তোমার গতি আর ধীর মনে হচ্ছে না। একেবারে দারুণ করে তুমি এগিয়ে যেতে পারবে। কেউ কি বলতে পারবে যে শিরশ্ছেদে কেন তালব্য স হয়েছিল, দন্ত স বা মূর্ধন্য স কেন হয়নি? স্যার এই যে একটু আগে বলছিলেন চ আর ছ হচ্ছে তালব্য ধ্বনি, তাই তালিবস্য আরে, হয়েছে। তো চালাক আছে তো ভালোই। একটু আগে বলেছি, খুব ভালো। ঘটনাটা হচ্ছে এই যে যে কথাটা তুমি বললে, এই কথাটা তো একই সাথে বুঝেছো, তাই না? জি স্যার। এবং মনেও আছে, জি। এবং মুখস্থ বলা যায় তাকে, যে মুখস্থ জি হয়েছে স্যার। তো, মনে থাকা মানে। তাহলে প্রমথ চৌধুরীর কথা কি টিকলো? জি স্যার। প্রমথ চৌধুরী এই কথাটা কি টিকবে যে মুখস্থ বিদ্যা বাসাবাদে ঠোঁটে অন্তরে প্রবেশ করে না? কই, তোমার তো একই সাথে মুখস্থ, একই সাথে ঠোঁটে, একই সাথে অন্তরেও আছে। না, ওই যে বুঝছি বিষয়টা, এর জন্যই তো আহ, মনে আসছে। তাহলে প্রমথ চৌধুরীর, ধরো তুমি এটা বোঝোনি, কিন্তু আমি একটু আগে বলেছি, কথাটা শুনে কেউ বলে ফেললো যে হ্যাঁ স্যার এই কেবল বলছেন যে ওখানে তালব্য চ ছ থাকলে তালব্য ধ্বনি, তাই তালব্য স হয়। তারও কিছু না বুঝলেও এই কথাটা যদি মুখস্থ রাখতে পারে, তাকে দিয়ে কাজ হবে না? অবশ্যই জি যাবে। স্যার। বলছে যে মুখস্থ বিদ্যা বাসাবাদে ঠোঁটে অন্তরে প্রবেশ করে না। আহ এই কথাটাই, কেবল শব্দটা যদি বলতো তাহলে ভালো হতো, যে কেবল মুখস্থ বিদ্যা। কারণ কেউ যদি মুখস্থ করার ক্ষেত্রে বোঝার কথাটা রাখে, তাহলে তা অন্তরে প্রবেশ করে কিন্তু। ফলে আমি বলছি কথাটা একেবারেই শুদ্ধ নয়। সাথে এটাও বলছি যে পরীক্ষার হলে, আমি পড়াচ্ছি তো বাবা, তাড়াতাড়ি বলে যাও, বলো। ঠিক আছে, পরীক্ষা শেষ হলেই তোমাকে দিদার বাড়ি পাঠিয়ে দেবো। বলো। হুম। তো বলছি যে আমাদের
যখন বোঝার কোনো শক্তি থাকে না, ধরো আমি এই যে তোমাকে যেভাবে বিসর্গ সন্ধিটা বোঝানোর চেষ্টা করছি, তাই না? তুমি যদি এইভাবে এটি না বোঝো, এর বাইরে এসে তুমি বিসর্গ সন্ধির অ্যান্সারটা কিভাবে করবে বলো, মুখস্থ করে? যেখানে বোঝার কাজটি সম্ভব নয়, সেখানে কিন্তু মুখস্থ করার কাজটি আমার কাজ সেরে দেওয়ার জন্য যথেষ্ট। খেয়াল করো আমার কথাটা। জি স্যার। ফলে আমি বলছি, এই সব বাক্যগুলো যে উদ্দেশ্যে বলা হয়েছে সেটা একটা লক্ষ্য টার্গেট করে হতে পারে। বাক্যগুলো স্বতঃসিদ্ধ, এটি ভাবার কোনো কারণ নাই। ঠিক এইরকম জায়গা থেকে তোমাকে পরিস্থিতি অনুযায়ী পড়ার ধরন, তোমার ধরন চেঞ্জ করতে হবে। 2007 সালে যখন ওই জায়গায়, আমি যখন 2007 সালে ইন্টারমিডিয়েট প্লাস পেলাম, তখন বলতে বলা হলো যে তোমার ছোট ভাইদের উদ্দেশ্যে কলেজে তুমি বলো কেন তুমি A+ পেলে এই কলেজ থেকে প্রথম। হুম। খেয়াল করো, তখন আমি বলেছিলাম ওই সময়ই যে আমি প্রমথ চৌধুরী একটি কথাকে কোনোদিনও সত্য মনে করিনি। হচ্ছে কোনটা? যে মুখস্থ বিদ্যা বাসা বাঁধে ঠোঁটে অন্তরে প্রবেশ করে না, এই কথাকে আমি মানি না। পরীক্ষার হলে তোমার বিদ্যাটা কিসে কাজে লাগবে বলতো? তোমার ওখানে সময় ফিক্সড 3 ঘন্টা। তোমার কি ওইখানে সারা পৃথিবীর গবেষণা করার টাইম আছে? আমার একটু কও তো। বলতে চাচ্ছি এই জন্য যে বোঝার জায়গাটা বৃহৎ পরিসরের সময়, কিন্তু বোঝার পরেও ওই জিনিসটিকে ঠিক মতন বলতে পারা, ঠিক মতন সময় দিতে পারাটা, খুব গোছানো ভাবে দেওয়া, এটা কিন্তু মুখস্থ একটা ভঙ্গি সেখানে থাকে। কিন্তু ওই ভঙ্গিটাকে তোমাকে এমন পদ্ধতিতে উপস্থাপন করতে হবে যেন বোঝা না যায় যে তুমি একটা মুখস্থ থেকে বলছো, জীবন্ত করে ফেলানো। ফলে মুখস্থ বিদ্যাকে অবহেলা করার কোনো কারণ নাই। কেবল মুখস্থ বিদ্যা কথাটা বললে সেটি দীর্ঘ সময়ের জন্য অবহেলিত হতে পারে, কিন্তু ক্ষণিকের জন্য কিন্তু সেটা কাজের, নিশ্চিত রূপে কাজের। তুমি অনেককে দেখবে, আরে এটা তো কি পড়া পড়েছিলাম যখন BCS দিয়েছি, এইসব কত জেনেছি। ধরো তুমি এখন বাংলা সাহিত্যে যা পড়ছো, হ্যাঁ, যদি ভাগ্য গুণে নিজের প্রচেষ্টায় আমাদের ঠেলাঠেলিতে, হ্যাঁ, তুমি ধরো ভালো একটা জায়গায় গেলে, খুব ভালো সেটি, সেখানে যাওয়ার পরে দেখবা কিছুদিন পরে আর অনেক কিছু তোমার মনে থাকছে না। এখন তো মুখস্থ করে যাচ্ছ, তখন ওই সময় বলবা যে আরে ওইগুলো তো কি মুখস্থ করা করেছি, কত জিনিস আছে তো ওগুলো তো বুঝে কিছু করার নাই। সাহিত্যের জায়গাটা আমি তোমারে বললাম যে এই 3টে কথা প্রমথ চৌধুরীর, বোঝার কি আছে এর ভিতরে আমার একটু বলতো। এই 3টে কথা প্রমথ চৌধুরী, এটা বললাম, এর ভিতরে বোঝার কি আছে? আমার একটু বলো যে এই 3টে কথা প্রমথ চৌধুরী, তুমি এটা কিভাবে মনে রাখবে? নিশ্চিতভাবে মুখস্থ। আমি বুঝলাম না যে মুখস্থ বিদ্যাকে কেন এত অবহেলা করা হলো। আমি কোনো কারণ দেখছি না এটার। যারা এই ব্যাপারে কথা বলছে তারাও এটা মুখস্থ টুখস্থ করে টরে এসেই বলছে অহেতুক। বোঝাটাকে আমি ছোট করছি না, বলছি মুখস্থটাকে যেখানে অবহেলা করা হয়েছে সেটি ঠিক হয়নি। ফলে আমাদের রেজাল্ট করার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো অত্যন্ত জরুরি। তোমরা একটা কথা সাথে সাথে মনে রেখো, দেখো, প্রতিযোগিতা কিন্তু বোঝার হয় না, প্রতিযোগিতা হয় জানার। দেখো তো কথাটা কাজ করে কিনা মাথায়। তুমি যে পরীক্ষাগুলো দেবে ওখানে বোঝার প্রতিযোগিতা কোনটায় আমাকে একটু বলো। কেবল 50 নম্বরের বোঝার প্রতিযোগিতা আছে, মানসিক দক্ষতার 50 নম্বর মোটে, লিখিত পরীক্ষা দিতে গেলে। আর BCS প্রিলিমিনারি দিতে গেলে 15 নম্বর। এই হলো খালি বোঝার প্রতিযোগিতা আছে, আর কোনোটা বোঝার প্রতিযোগিতা নাই। পুরোপুরি 185 নম্বর জানার প্রতিযোগিতা। বলো আমাকে ঠিক বলছি কিনা? তুমি দেখবা যে অনেকেই এত ভালো বোঝে যারা অন্য জায়গায় কোনো কিছু পারছে না, কিন্তু ওই 15 নম্বরের জায়গায় ঠিক মতো এই 12, 13, 14 পেয়ে যায়। অর্থাৎ এদের ধারণা পরিচ্ছন্ন, এদের জ্ঞানের পরিধি কম হতে পারে, বোঝার পরিধি কিন্তু কম না।
ঠিক একই সাথে যখন তুমি দুইটাকে কানেক্ট করতে পারবে, দেখো তো আমার কথাটা ধরতে পেরেছো কিনা, একই সাথে দুটোকে কানেক্ট করাতে হবে তোমার, বোঝার জায়গাটা পরিচ্ছন্ন, জানার জায়গাটা তোমাকে রাখতে হবে মনে মুখস্থে যেভাবে হোক, তাহলে তোমার সফলতা খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আমি এই পদ্ধতিতে তোমাদের এই ব্যাপারটাকে পড়ানোর চেষ্টা করি সব সময়, যে এই দুইটা জিনিসকে কালেক্ট করে রাখলে এক জায়গায়, তাহলে ও ফিউচারে যখন আহ, জানাটা ওর মনে আছে, ওর মাধ্যমে বোঝাটাকে ও সম্পর্কিত করে ফেলতে পারবে। ঠিক আছে, এভাবে তোমার আত্মবিশ্বাস বাড়ুক, আমি আশা করছি তোমাকে দিয়ে কাজ হবে। আমরা বোধহয় গত ক্লাসে এই কথাটাও বলে ফেলেছিলাম, এই 1 নম্বরের, যে অ বিসর্গ যোগ অ, এই যে যে একটা ভঙ্গি, স্ট্রাকচার, এই স্ট্রাকচারে থাকলে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে বিসর্গ যোগ স্বরধ্বনি। অর্থাৎ আগে বিসর্গ আছে, তারপর স্বরধ্বনি আছে, কিন্তু এখানে বিসর্গের আগে একটা অ থাকতে পারে, যেমন আমরা ত ত যোগ অধিক। আচ্ছা, আমরা গত ক্লাসে বলেছিলাম যে যে অটা, যে বিসর্গটা ও হয়, এই বিসর্গটাকে কোন বিসর্গ বলবো আমরা, বলো তো, সজাত না রজাত? এই ব্যাপারটা তোমাদের এখন মনে আছে কিনা? এটা প্রশ্ন আসতে তো পারে, তত যোগ অধিক তত দিক, এখানে বিসর্গ কোন ধরনের বিসর্গ, রজাত, সজাত, অজাত, ও জাত, এইভাবে আসতে পারে না প্রশ্ন তোমার কাছে, বলো? তখন তুমি কি অ্যান্সার দেবা? বুঝবা আমি বলবো, আর মনে রেখে মুখস্থ রেখে তোমাকে সেটা সেই সময় কাজে লাগাতে হবে। বলো, এই আহ, বিসর্গটাতে ও হয়েছে, এটা কোন ধরনের বিসর্গ, এই ততটা, ততর যে বিসর্গটা, কি বিসর্গ এটা? অ না স? মানে র না স? তোমার কাছে সজাত মন, স্যার, সজাত বিসর্গ স্যার। র জাত, র? না স্যার, সজাত স্যার। স জাত কেন বলছো? স্যার, র যদি উচ্চারণে না আসে তাহলে স্যার সেগুলা ভেরি গুড, এই সজাত। কথা বলেছিলাম, যে উচ্চারণে যদি র আসে তাহলে কেবল সেটাকে র জাত বলবো, বাদ বাকি সব সময় বিসর্গ হচ্ছে, বলো, স্বজাত। আচ্ছা, এইবার তুমি বলো এখান থেকে প্রশ্ন আমাকে, যে র জাত বিসর্গ কোন দিকে পরিবর্তিত হয় না? কোনো দিকে পরিবর্তিত হবে না, কারণ ওটা র আই হয়ে যাবে। বাদ বাকি সব পরিবর্তন যে বিসর্গটার হয় সেটা হলো কোন বিসর্গ? স্বজাত বিসর্গ। দেখো, আমরা দেখে যাই, বলো, এই যে ততোধিক তপবন, কি বিসর্গ এটা? স্বজাত। সজাত বিসর্গ। নীরবে, কি বিসর্গ এটা? কারণ র তো আসে নাই, স্বজাত। তারপরে তোমার নিস্তার, উপরে কয়টা, সব স্বজাত। ফলে র জাত বিসর্গ কখন? কেবল আমি যখন র পাচ্ছি, আর যখন বিসর্গ রয়ে যাচ্ছে, স্বজাত না র জাত, এইটা আমরা এবার কইতে পারবো না। আমার কথাটা কি বুঝতে পারলা? ওখানে তো বিসর্গ যাচ্ছে রয়ে, ফলে আমরা কিভাবে কব? ও তো আমাদের কোনো ধরনের ইঙ্গিত দেয় নাই। ফলে এই এখান থেকে এই প্রশ্নটা হবে না। এখানে বিসর্গ রয়ে যাচ্ছে কেন, আমরা সেটা এবার বিসর্গ সন্ধির বিস্তারিত যে বিবরণ আছে আমি তোমাদের এটা বলতে যাব। আমরা এইবার বলছি যে বিসর্গযোগ স্বরের এই নিয়ম, এটাও বোধহয় গত ক্লাসে বলছিলাম যে এরকম কোনো প্রচলিত নিয়ম নাই, আমার যতদূর মনে পড়ছে। তোমাদের কথা বলা হয়েছিল যে দেখো এখানে এই যে র এসেছে, সবকটাতেই র এসেছে, ফলে এটাকে আমরা বলতে পারছি যে এটা র হতে পারে, এবং একটা নিয়মের কাছে আমরা এটাকে বেঁধে দিতে পারি। বলছিলাম যে এভাবে কোনো স্বীকৃতি হয়নি নিয়মে, এবং তোমরা এটা মনে রাখার সুবিধা এভাবে কাজ করবে। এই গেল বিসর্গযোগ স্বরের আলোচনা। আমরা বিসর্গযোগ ব্যঞ্জনের আলোচনা করবো এবার। বেশ গুরুত্বপূর্ণ, বানানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দেবে। এই সন্ধিগুলো আমরা পড়ছি এরকম করে, বেসিক্যালি আমাদের যে শব্দগুলো আছে বাংলা বানানের জন্য কঠিন, আমরা সেগুলোকে এর মাধ্যমে, শব্দ গঠনের মাধ্যমে আমরা সেগুলোকে পরিচ্ছন্ন করে ফেলবো। বুঝতে পেরেছো? যেমন তুমি বলো তো আমাকে একটু, যে মরুদ্যান বানানটা কি হবে? মরুদ্যান, বলো, আমি লিখবো বললেই। মরুযোগ মরুদ্যান, উদ্যান। হ্যাঁ বলো, বানানটা কি হবে মরুদ্যানের? ম রয় রস্যকার। ম রয় রস্যকার, গুড। রস্য দয় ফলা আকার দন্তন্য। তার মানে তুমি আলাদা করে লিখতে বলছো? সরি সরি সরি, মানে ইয়েতে তো হচ্ছে দয় ফলা আকার হবে, ওইটা হবে না।
উদ্যান হ্যাঁ মরুদ্যান হ্যাঁ, একসাথে খাওয়া। মরুদ্যান। হ্যাঁ, বলেছ কে, মরুদ্যান। কি নাম দাদা তোমার বাবা, কি নাম? শাকিব না ইব্রাহিম? স্যার ইব্রাহিম। ইব্রাহিম, ইব্রাহিম বলেছো ম রয় রস্যু দয় দফলা দন্তন্য মরুদ্যান। এই বানানটা যদি আসে পরীক্ষায় তাহলে তুমি দেখো কোনো সমস্যা আছে? তুমি যা সাউন্ড করেছো তাতে কোনো সমস্যা নেই। ওকে, আমি এখানে যাওয়ার আগে আরেকটা শব্দ বলি, তুমি বলো কটূক্তি কি বানান হবে ইব্রাহিম? ক টয় রস্যুকার। ক আহ টয় রস্যুকার, কয় তয় রসিকার। কয় তয় রস্যিকার, ভেরি গুড। আচ্ছা, এই ব্যাপারে কি কারোর কিছু বলার আছে? আচ্ছা, এই দুটো বানানের দেখো তোমার সাউন্ডে কোনো সমস্যা নেই, কিন্তু দুটো বানানই হয়। এত সহজ দুটো বানান, আমি তোমাদের সন্ধি শিখিয়েছিলাম, তুমি সন্ধির বিচ্ছেদ কিন্তু বলেছো ইব্রাহিম, বলো যে জি মরুজ ও স্যার। উদ্যান। এখন এইটাকে তুমি সন্ধি করে শব্দটি তৈরি করলে, তাহলে তোমার কি এখান থেকে মনে এটা আসার কোনো কারণ ছিল না যে এই রটাই দীর্ঘকার হয়ে যাবে? রস্যু আর রস্যু মিলে দীর্ঘকার হয়। সন্ধি কিভাবে তোমাকে বানানে সহায়তা করে কথাটা ধরতে পেরেছো কিনা দেখো তো। তুমি সন্ধি পড়ছো, ও মরুযোগ উদ্যান মরুদ্যান, কিন্তু মরুদ্যান বানানটা যে দীর্ঘকার তৈরি হচ্ছে সেটি কেন? মরু বানানে তো দীর্ঘ নাই, মরু বানানে তো রস্যকার, তাই তো? আর উদ্যানে রস্যু আছে, তাহলে ওই রস্যু আর এই রস্যু উভয় মিলে মরুতে এবার দীর্ঘকার হয়ে যাচ্ছে। ইব্রাহিম, এই ব্যাপারটা কি মাথার ভিতরে এখন গেছে? দেখো জি তো। স্যার, বুঝতে পারছি। বুঝতে এখন পারছি বলো স্যার। কটূক্তি কি হবে? টয় দীর্ঘকার। প্রায় দীর্ঘকার হবে। দেখো তুমি এই জায়গাটা এখন ধরো, তোমাকে এখন বলা হলো, এটা এই দুইটা তোমাকে সন্ধিতে পড়ানো হয়েছে তাই না? ধরো পড়িয়েছি আমি বা আমি তোমাকে জানালাম। এখন তোমাকে বলা হয়েছে আচ্ছা, লঘর্মী শব্দটা কি হতে পারে? এখন তুমি এই বানান তুমি কোনোদিনও শোনো নাই, কিন্তু তোমার কি বানান ভুল দেওয়ার কোনো কারণ আছে? দেখো তো একটু আমাকে, কি হবে বলো তো লঘর্মী বানান, বলো। ল, ঘয় কি? হয় দীর্ঘ। কি কারণে? মানে লঘু তো রস্যু, আর ওই যে উর্মিতে তো মানে রস্যু আছে, তো দুইটা রস্যু মিলে হইতেছে আর কি, দীর্ঘকার হয়ে গেছে ঘয়ের নিচে। হ্যাঁ, এই ব্যাপারটা আমার যারা আছো দুই তিনজন সবার কাছে কি পরিচ্ছন্ন হলো? জি স্যার। যদি জি স্যার। যদি পরিচ্ছন্ন হয় তাহলে তোমরা পরীক্ষাটা বলো কি বানানে হবে? পরীক্ষা স্যার দীর্ঘি। কি কারণে? স্যার স্যার রস্যই আর এখানে দীর্ঘ হর্ষি আছে আর একসাথে ওই আছে। সাইডে দীর্ঘি আছে। ও, সে দিছে, আচ্ছা, এবার খুব সুন্দর হয়েছে। বলো যদি বলা হয় কি, ধরো বলা হলো বারীন্দ্র, বারীন্দ্র একটু কঠিন শব্দ হবে, ধরো রবীন্দ্র বলা হলো, স্যার এখানেও দীর্ঘ হবে। দীর্ঘ হবে কেন? দীর্ঘ হবে? স্যার ওই যে দুইটাই একসাথে আছে, রস্যই আর দীর্ঘ হ্যাঁ, একসাথে আচ্ছা, আছে। এখন কি তোমার একটা প্র্যাকটিস তৈরি হচ্ছে যে আমি যখন এরকম মাঝখানে দীর্ঘী রশ্মি পাবো, মাঝখানে দীর্ঘী বা রশ্মি কি হবে বা দীর্ঘ বা রস্যু কি হবে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি শব্দটিকে সন্ধি বিচ্ছেদের মাধ্যমে যদি দুই পাশে দুই দিকে নিতে পারি, তাহলে আমি মাঝখানে রশ্মি না রস্যু, দীর্ঘী না দীর্ঘ, এটা ধরে ফেলতে পারবো। দেখো একটা সন্ধির নিয়ম তোমাকে কত কৌশলে বাংলা বানানের বলা যায় 40% জায়গা তোমাকে সেভ করে দিয়েছে। আমার এই কথাটা কি তোমরা ধরতে পেরেছো? যে আমি তোমাদের জি কোন স্যার। জায়গায় তৈরি করতে চাচ্ছি, যে তুমি যদি ভাবো যে এত বানানের কথা এখানে ভাববো কেন, তুমি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গেছো, তুমি লিখিত পরীক্ষা দেবে, তোমার যদি বানানটা সঠিক হয়ে যায়, দেখো তুমি যে 200 নম্বরের পরীক্ষা দেবা, ধরো তুমি বিসিএস এ যে তুমি 1300 নম্বরের বা 1100 নম্বরের পরীক্ষা দেবে, তোমার এখানে প্রত্যেকটার লেখার ধরন, আমি যতদূর আর কি তোমাদের মনে করছি যে তোমার লেখার ধরন তো বাংলা, তাই না? বাংলা মিডিয়ামে তুমি লিখবে, তা তোমার বানানটা যদি সঠিক হয়ে যায় বাংলার ক্ষেত্রে, তা ওই জায়গায় কেবল সঠিক লিখবা, আর বাকি 7টা পরীক্ষার সময় তুমি বানান ভুল লিখবা, এরকম কোনো কথা আছে নাকি? বাকি 7টা জায়গায় তোমার বানানটা একদম সুন্দর হয়ে যাচ্ছে না? তুমি যদি হাতের লেখাটা বাংলার জন্য ভাবো যে সুন্দর করবো,
তো ওই হাতের লেখাটা কি খালি বাংলার সময় চলবে, আর অন্য সময় তুমি খারাপ করে হাতের লেখা লিখতে পারবো, এরকম আছে নাকি? তাহলে হাতের লেখাটা সুন্দর আর বানানটা সুন্দর, এই দুইটা জিনিসের মাধ্যমে তো তোমার খাতাটা সুন্দর হয়ে ওঠে। পরীক্ষা দিয়ে কি তুমি আমার সামনে থাকবা, না তোমার খাতাটা আমার সামনে থাকবে? তাহলে তোমাকে যদি এই দুইটা জায়গায় পারফেক্টলি প্রিপেয়ার করে ফেলো, দেখো, তাহলে আমি কিন্তু দুইটা জায়গা দেখাচ্ছি পরীক্ষার ক্ষেত্রে, বানান এবং হাতের লেখা। পড়ার ক্ষেত্রে দেখালাম দুটো জায়গা, কানেক্ট করতে বলেছি দুটোকে, কি কি? বোঝা এবং মুখস্থ দুইটাই। কেবল বোঝাও নয়, কেবল মুখস্থও নয়। যেখানে বোঝার কোনো সুযোগ নাই সেখানে কেবল মুখস্থ, কোনো সমস্যা নাই। আর যেখানে তুমি বুঝতে পেরেছো সেখানে যদি তোমার মুখস্থ নাও থাকে, ওটা এমনিই মুখস্থ হয়ে যায়। ফলে আমি বলছি দুটোকে কানেক্ট করতে, তুমি দেখবা যে তোমার জন্য এত সহজ হবে, তোমার জানার জায়গা এত পরিচ্ছন্ন হবে, তোমার আত্মবিশ্বাসের জায়গায় তুমি এত বেশি নিজেকে তৈরি করতে পারবে যে না, আমি যেটা পড়ি নাই ওটা আমি জানি না, সমস্যা নাই আমার, তা কি হচ্ছে, ওটা তোমার পড়ার ভিতরে ছিল না। কিন্তু যেটুকু পড়েছি, আমি যেটুকু জেনেছি, দেখো এখানে আমার কনফিডেন্ট লেভেলটা কোথায়। এই দমটা নিজের ভিতরে তৈরি করে। আচ্ছা, তাহলে আমরা এবার আচ্ছা, এই নীলিনয়ের কথা মনে আছে কি এটা? যে ব্যঞ্জনের সাথে উচ্চারিত হয়, মিশে যায়, আলাদা কোনো উচ্চারণ নেই। উচ্চারিত হয়ে যায় কিন্তু দৃশ্যমান নয়, যেটা সেটিকে নীলিন বলে। এটাকে বর্ণ বলেছে কোথাও কোথাও, আমি বলেছি যে এটাকে আমরা ধ্বনি বলবো, কারণ এটা দৃশ্যমান নয়, প্রতীক হিসেবে হয় না। ওকে, আমরা এবার এদিকে যাই, যে আহ দেখো, তিরোযোগ ধান। দেখো, এখানে আসার কোনো কারণ নাই, কারণ একটা আছে, তিরোর ধান হতে পারে না শব্দটা। তিরোযোগ ধানে, দেখো, তিরস ধান হতে পারে না, ধয়ের সাথে শয়ের আসার কোনো কারণ নাই। দেখো, আমি তোমাকে বলতে চাচ্ছি যে 5 প্রকারের পরিবর্তন দেখিয়েছি আমি টেকনিক্যালি, সেই 5 প্রকারের পরিবর্তনের একটা আসতে বাধ্য। ওই যে যে লিখিত নিয়ম ওখানে লিখেছে একে, ওই নিয়ম তোমাদের পড়তে হবে না। ওই পাঁচটা আসতে বাধ্য, পাঁচটার যে কোনো একটাই আসবে, যে কোনো একটাই আসবে। দেখো, তুমি তুমি এখানে দেখো, রয়ের সাথে আমরা কোনো কার ধ্বনি নি নাই, আছে? রয়ের সাথে কোনো কার ধ্বনি আছে? কার নাই, অতএব সেই কারের বৃদ্ধিও হবে না। যেমন নীরবে নি ছিল, তাই নিতে দীর্ঘিকার হয়েছিল। ওকে, আছে বিধায় আসার সুযোগ নাই। এই পাশে আছে দন্ত ধ্বনি, এর সাথে তালব্য ধ্বনি যুক্ত হওয়ার সুযোগ নাই। কি হবে এবার, বিসর্গ কোন জায়গায় পরিবর্তিত হবে? একটা ওকার আসতে বাধ্য। এই কথাটা কি বোঝা গেছে? আমি তোমাদের এই জায়গাটায় নিচ্ছি, যে জায়গায় থেকে ব্যাকরণবিদরা এই ব্যাকরণের নিয়ম তৈরি করেছেন, যে জায়গায় থেকে। এই কৌশলটা তোমাকে বলছি যে দেখো, ওই ব্যাকরণবিদ কি কারণে ব্যাকরণের এই নিয়মটা তৈরি করলো, তুমি তাই দেখো। এত ভিতরে এত গভীরে কথা না কয়ে যাইয়ে তোমার এটা কইতে পারতাম যে দেখো, বলা হয়েছে যে সজাত বিসর্গের পর ঘোষ ধ্বনি, দেখো কিন্তু ঘোষ ধ্বনি, দেখো নাসিক্য ধ্বনি আছে, এই দেখো কিন্তু নাসিক্য ধ্বনি, বর ল, এই দেখো আছে, জ আছে, ব আছে, র আছে। ও, মনোলোক লিখলে ভালো হতো, মনোলোক লেখা আছে নাকি দেখি? ও, মনোলোক তো লেখা নাই। তাহলে কেও তোমরা পেতে। এগুলো থাকলে বিসর্গ উঠে এর স্থলে ও হয়, তাহলে বুঝছো? এই যে বিসর্গ উঠে গেছে আর এর স্থলে আছে, সেই টা এখানে ও হয়েছে। এভাবে আমি তোমাকে সনাতনী পড়াতে পারি। আচ্ছা, তোমরা কি আমার এই পড়ানোর ভঙ্গির ভিতরে আহ, কোনো ধরনের মানে নতুনের কোনো কিছু ছোঁয়া পেয়েছো নাকি? তোমাদের কাছে কি মনে হচ্ছে যে এটা আসলে একটা গতানুগতিক ধারার বাইরে, যে আমরা এই বিসর্গ সন্ধি সম্পর্কে আলোচনাটা শুনছি? দেখো, আমি তোমাকে শুরুতেই বিসর্গের 5 প্রকারের পরিবর্তনের কথা বলে এই কথাটা বলে দিয়েছি যে বিসর্গ এই 5 প্রকারের পরিবর্তন ছাড়া আর কোনো দিকে পরিবর্তিত হয় না। তুমি বুঝে ফেলবে এর একটা আসবে। এখন কি থাকলে কি আসে সেটা হলো এই যে দেখাচ্ছে। ওইখান থেকে তোমার কথাটা তৈরি হয়েছে যে বিসর্গের পরে আমরা ঘোষ পেলাম, নাসিক্য পেলাম, বড় ল পেলাম, অতএব বিসর্গের স্থলে বিসর্গ উঠে যে ও হয়।
এই আলোচনা যদি বুঝতে না পারো, তারপরের ওষুধ কিন্তু আমি দিয়েই দিয়েছি অলরেডি, কি মুখস্থ করা। এই সব কয়টাতে সহজাত বিসর্গ, এই ব্যাপারে তোমাদের আর সন্দেহ নাই আগেই। কেন বলতে, স্যার র তো আসতে পারে না, স্যার ওই রস্বীকারও তো আসতে পারে নাই, পূর্বের এটা দীর্ঘ দীর্ঘ করে দিতে পারে নাই, সও আসতে পারে নাই। ফলে স আর র যদি না আসে, আমরা পরিচ্ছন্নভাবে বলবো র না আসলে বাদ বাকি সব রজাত বিসর্গ। অতএব ও কারে পরিণত হয় কোন বিসর্গটা? সজাত বিসর্গটা। বলো, এইটা যখন বুঝলাম আমরা, এইখানে এই যে যে শব্দটা, এই শব্দটা এখানে কি এখন অবান্তর মনে হচ্ছে না? সজাত, কারণ ওই কথাটা তো ওখানে আমার এখানে ওই সহজাত কথাটা এখানে একেবারেই আমার কাছে মনে হয়েছে যে প্রয়োজন ছিল না। বিসর্গের পরে এইগুলো থাকলেই বিসর্গের স্থলে অ এর স্থলে ও হয়ে যায়। ওকে, এইবার দেখো, ওই ওই শয়ের হাত ধরেই পরবর্তীতে দেখো এই রজাতর কথাই বলতে হয়েছে আবার। যথারীতি একই কথা, বিসর্গের পরে রজাত, বিসর্গের পরে এরা যদি থাকে, তাহলে ওখানে কি হবে? কি আমাদের কইতে বাকি আছে যে ওখানে র বা রেফ ফলা হবে? কারণ স তো আসার সুযোগ নাই। আর সজাত বিসর্গ না বিধায় ওটা ও হবে না, ওটা পূর্বের স্বরকে বৃদ্ধিও করবে না, ওটা রয়েও যাবে না। শোনো, বিসর্গের এই 5 প্রকারের পরিবর্তনের কথা আমি কিন্তু তোমাকে বলেছি, অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা আলোচনা। তুমি হয়তো কোনো ব্যাকরণ বই এই সম্পর্কে কোনো কথা কোনোদিনই শুনবে না, তন্ন তন্ন করে খুঁজলেও এই কথাটা কোনোদিন পাবে না যে সন্ধির ক্ষেত্রে বিসর্গের 5 ধরনের পরিবর্তন হয়। ঠিক আছে? 2 নম্বরে কি কোনো সমস্যা আছে? দেখো তো, বুঝতে পারছো না? পরিষ্কার একেবারে। যখনই ডেপ এসেছে, ওটা যথারীতি রজাত বিসর্গ। এবং ওই শব্দগুলো আমাদের জানা আছে যথারীতি: অন্তর্ধান, অন্তর্ভুক্ত, অন্তর্গত, হ্যাঁ, তাহলে কি অন্তর্বর্তী, পুনর্জন্ম। আচ্ছা, এই যে যে র এসেছে, আর পূর্বে যে আলোচনাটা আমরা র এনেছিলাম, এই দুইয়ের তফাৎটা কি বলতো একটু? ইব্রাহিম বা তোমরা যারা আছো, একটু কইতে পারবা ওই যে যে র জাতের এই যে র জাতের কি পার্থক্য? এই শব্দগুলোতে ওর সাথে ডিফারেন্সটা কি তৈরি হয়েছে? কোন জায়গায় আমরা এই পার্থক্যটা দেখতে পাচ্ছি? ওখানে হচ্ছে যোগের পরে কি আছে? ব্যঞ্জন। আর এখানে যোগের পরে কি আছে? স্বরধ্বনি। ফলে র এর সাথে পরে যে স্বরধ্বনি আছে, সেই স্বরধ্বনি অনুযায়ী কার তৈরি হচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? জি স্যার। এভাবে এভাবে পূর্বাপর একটু আলোচনা করতে হয়। দেখো, তুমি যদি একটা অচেনা জায়গা দিয়ে যাও, তা তুমি যদি তোমার ব্যাকে কোন দিকে মোড় নিলে, ও আমি এসে তো বাম দিকে মোড় নিয়েছি, তা তোমার ফেরার সময়টা মনে করতে হবে না এখান থেকে আমাকে ডান দিকে ঢুকতে হবে? না, তো তুমি করতে পারবে না। বাবা কি ধারে কোন পথে আসছি রে, কোন দিক যাবো কি এটা। এই জন্য মাঝে মাঝে একটু ব্যাকের জায়গাটাকে ওই এগিয়ে গেলে কিছু ব্যাকেরটাকে একটু মনে করে দিতে হয়। এটা পড়ার একটা কিন্তু অত্যন্ত মানে অত্যন্ত মানে কি, এটা সবচেয়ে ভালো পদ্ধতি, আর কোনো পদ্ধতি এর থেকে ভালো হতে পারবে না। এখানে কোনো অত্যন্ত নাই, পড়ার এই পদ্ধতি হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। আমি পড়বো, কিছুদিন এগোবো, পূর্বে যেটা পড়েছি সেই পড়াকে কিছুক্ষণ মনে করে বর্তমানের যে পড়া পড়ছি তার সাথে কতটা কানেক্টেড আছে এটা, ওখান থেকে আমার কি কি এলিমেন্ট এই পড়াটাকে আমাকে সহায়তা করতে পারে। আচ্ছা, তুমি যদি একটা ফুলের সাজি থেকে ফুল ধরতে যাও, তোমার হাতে কতগুলো ফুল উঠতে পারে? বড় একটা সাজি থেকে বা একটা বড় একটা গামলা থেকে তোমার হাতের পরিধি যতদূর ততদূর না? কতটা, কত কষ্ট করে তুমি তার সব ধরতে পারবে না। কিন্তু ফুলগুলোর যদি মালা গাঁথা থাকে, মালা গেঁথে যত বড় মালাই করো না কেন একটা গামলায় রাখা, তুমি যখনই ওটারে একটা ধরে টান দেবা, সব তোমার হাতের সাথে কানেক্টেড, টান পড়ে যাবে। খেয়াল করেছো? ফলে পূর্বাপর পড়ার সাথে এভাবে তোমাকে সম্পর্ক তৈরি করতে হবে। আমি কয়েকটা কথা বললাম আজকে, আমাদের পড়ার পদ্ধতিতে কিছুটা চেঞ্জ আমি আশা করছি আসবে, এবং আহ, ভালো করবে। এক হচ্ছে তথ্যের সাথে তথ্যের সম্পর্ক তৈরি করে তাকে মনে করার চেষ্টা করা, একই সাথে মুখস্থ এবং বোঝা দুটোকে কাজে লাগানো। আরেকটা ধরো কি কইলাম, মনে নাই তো এবার আমার, কাউ কি করবো।
তাহলে আমরা পরের নিয়মের দিকে চলে যাই। বলছি যে এইবার দেখো ওই যে যে কটা আছে না, এর আগে তোমরা একটা কথা শুনেছিলে যে নীলিন অ, অর্থাৎ বিসর্গের আগে একটা ব্যঞ্জন ছিল যার সাথে একটা অ মিশে ছিল। কিন্তু এইবার কি কইছে দেখো তো। হুম, এইবার যাই কোক, তোমার ঘটনা কিন্তু ওই যে আগে যে পাঁচটা নিয়মের কথা আমি বলে দিয়েছি, ওর উপর ভর করে তুমি সব শব্দের পরিবর্তন এবং বানান সঠিক করে ফেলতে পারবা। দেখো এখানে কি নিশাকার হওয়ার কোনো সুযোগ আছে? এই নিশাকার হওয়ার কোনো সুযোগ নাই। এখানে কি নয় দীর্ঘিকার হওয়ার কোনো সুযোগ আছে? নাই। এখানে রস্টিকারের পরে বিসর্গ রয়ে যাওয়ার সুযোগ নাই। ঠিক আছে, তাহলে আমরা বুঝেই ফেলছি যে এখানে রই তৈরি হবে। ফলে নির আসছে নিরাকার। এবার দেখো তুমি এই নিয়মটাকে কি তুমি ওই যে যে আমরা বলছিলাম পুনরুত্থান পুনরায়, তার সাথে কি মিলানো যাবে? দেখো তো, পুন যোগ আয়, এটার সাথে কি এটাকে মিলানো যাবে? এটাই তো পুনরায় হয়, বলো তো। এটাও পুনরায় হয় না? স্যার, জি স্যার। স্যার ওইখানে হচ্ছে মিলানো স্যার যাবে। বলা ছিল স্যার। ওখানে কি ছিল দেখো, আগে অ, এই যে অ, নয়ের সাথে অ আছে, কিন্তু এখানে কি নির সাথে অ আছে? না। ফলে এটা অ ও আ ভিন্ন স্বরধ্বনি, খেয়াল করো। আর ও ওখানে স্যার, অ আছে। আগেরটায় স্যার অ থাকবে, তারপর বিসর্গ থাকবে, আর এটাতে হ্যাঁ অ থাকবে না প্রথমে। হ্যাঁ হ্যাঁ। এই জি স্যার। কথাটা বোঝার মাত্র পড়তে হয়, খেয়াল করেছো? স্যার এটাই কনফিউজড ছিলাম আমি, মানে বুঝতেছিলাম না। এখন বুঝছো? জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এইভাবেই আমরা বলছি যে এটা বুঝার জায়গাটা পরিচ্ছন্ন করতে হবে। আর যেখানে বোঝাটা থাকবে না, আমরা যেখানে পৌঁছাতে পারবো না, সেখানে ওই ব্যক্তির কাজ কি, একটা মুখস্থ কর। বুঝি না তাদেরকে এই যে দেখে শুনে মুখস্থ করে আজকে পরীক্ষা দিয়ে দেবো বারবার পড়ে। পরে আমি সিলেক্টেড হয়ে গেলাম, আমি হলাম, একবার ভুলে যাবো, কোনো ব্যাপার না। আমার তো ওটা, আমি কিন্তু ওই কথা বলেছি কিন্তু যে প্রতিযোগিতা হচ্ছে জানার, বোঝার কোনো প্রতিযোগিতা হয় না। ঠিক আছে, জগৎ যদি বোঝার প্রতিযোগিতা হতো তাহলে আরো ভালো কিছু সম্ভাবনা ছিল। জগতে জানার প্রতিযোগিতা হয়ে হচ্ছে, অত যন্ত্রণা হয় না। তো যাক, আমরা দুটোতেই ভালো হওয়ার চেষ্টা করি। যথারীতি এখানে রশ্মি আছে, এখানে রস্যু আছে, ফলে আমরা অ আ ভিন্ন স্বরধ্বনি পাচ্ছি। এবং তারপরে যা যা আছে এই কটা সব থাকলে তারপরে যা যা আছে না কেন, দেখো বলছে অ আ স্বরধ্বনিও আসতে পারে আর ঘোষ। আচ্ছা, ঘোষ ধ্বনিগুলো কি তোমাদের মনে আছে? আমি যে ঘোষ বলছি এবং তোমরা মনে করতে পারছো কিনা কোনগুলো, দেখি একটু মোটা দাগে আমার ঘোষ ধ্বনি কটা গল্প বলতো। ঘোষ ধ্বনি কোনগুলো এবং তার সংজ্ঞা কি? ইব্রাহিম বলো। স্যার উচ্চারণের সময় স্যার, বাতাসের। বাতাসের চাপের আধিক্য কম্পন হয়। থাকে উচ্চারণের সময়, তাই? জি স্যার। এটা তো মহাপ্রাণ ধ্বনি, এটা ঘই ধ্বনি না। ও আচ্ছা স্যার, কম্পন। হ্যাঁ, তার মানে দেখো তোমার জানা ছিল কিন্তু, খেয়াল করেছো? কিন্তু মুখস্থ জি করার স্যার। মাধ্যমে তুমি তাকে সর্টিং করে মনে রাখতে পারো ঠিক মতো। এই ব্যাপারটা তোমার কাছে বলা হয়েছে, তোমার জানা আছে যে কখনো বাতাসের চাপ হয়, কখনো আধিক্য হয়, কখনো কম্পন হয়, এগুলো আমি কম শুনেছি, ওকে হয়। ভালো। জি কিন্তু স্যার, স্যার এইটাকে মুখস্থ সর্টিং করি করে, নাই স্যার, হ্যাঁ, এই জন্য মনে এটাকে নাই। এটাকে সর্টিং করে তুমি যার সাথে তার পরিচিতিটা তৈরি করোনি। ফলে তুমি এই ভিতর দিয়ে গেছো, কিন্তু পরিচ্ছন্নতা তৈরি হয়নি। আমরা ঘোষ মানে বলেছিলাম কম্পন, আর অঘোষ মানে অকম্পন। স্বরতন্ত্রী কম্পিত হবে, কম্পিত হবে না। এবং এটা বলে তোমাদের মুখস্থ করার একটা পদ্ধতির কথা বলেছিলাম, যে এইভাবে মুখস্থ করো: কচট প, খচট হত ফ, গজট দ ব। গজট দ ব যখন বলছি দেখো স্বরতন্ত্রী কম্পিত হচ্ছে একটু। ঘ ঝ ঢ ধ ভ, একই সাথে বাতাসের চাপের আধিক্য আছে, স্বরতন্ত্রী কম্পিত হচ্ছে। ফলে এটা হচ্ছে তোমার ঘোষ ধ্বনি
গ ঘ। এখন তুমি এইভাবে গ ঘ বললা ঘোষ ধ্বনি, এখন গ ঘ বলার পরে এরপরে ও তাহলে গ ঘর পরে হচ্ছে যে কি হবে, ও জ ঝ। দেখো এইভাবে বলছো, তার মানে একটু তোমাকে টাইম নিতে হচ্ছে, তুমি কিন্তু জানো, কিন্তু তোমাকে টাইম নিয়ে বুঝে বের করতে হচ্ছে। কিন্তু যখন তোমাকে ওই টেকনিকটা দেওয়া হচ্ছে, বলো এটা, আমি ক্লাস করাচ্ছি তো বেবি। হ্যাঁ, এভাবে কি হবে তাহলে দেখো, যদি তোমার পড়াটার ধরন এরকম হয় গ জ ড দ ব, গ জ ড দ ব, খেয়াল করছো, ঘ ঝ ঢ ঢ ভ, তোমাকে এইভাবে বলা হয়েছে যে তুমি এইভাবে একটু মুখস্থ করে টেকনিকটা তৈরি করো না। তাহলে তোমাকে হঠাৎ করে বলা হলো আচ্ছা বলো তো এটা ধ কোন ধ্বনি, ধ কোন ধ্বনি, তুমি এখন ভাবছো ও রাখো দেখে নে চারটা কি এটাকে বের করে দিই। এইবার তুমি চারটাকে সবাই নিলা, তারপর তুমি ধয়ের কথা বললা যে ও, এটা তো ঘোষ মহাপ্রাণ ধ্বনি। বিরাট কাজ করেছো, 1 নম্বরের জন্য 5 মিনিট ব্যয় করেছো। মুখস্থ বিদ্যার উপকারিতা আছে কিনা আমার একটু কও, তাহলে আমি একটু তৃপ্ত হই যে না আমার শিক্ষার্থীরা বুঝেছে এই স্যার মুখস্থ আছে। বিদ্যার, মুখস্থ বিদ্যার আহ, মানে উপকারিতার কোনো শেষ নাই। এবং সবচেয়ে লাস্ট ব্রেক হচ্ছে যার বোঝার শক্তি নাই, তার একটাই কেবল শক্তি আছে, কি সেটা? মুখস্থ বিদ্যা। আমরা কি তাকে ঠেলে ফেলতে পারবো বলো? আমরা তাকে ফেলে দিতে পারবো? সেটা না করে বরঞ্চ কিন্তু চৌধুরীর স্যার কথাকে ফেলে দিতে বুঝে পারবো। মুখস্থ করলে ওইটা আরো বেশি মনে থাকে, অনেক হ্যাঁ, দিন আমি মনে তা তো থাকে। অস্বীকার করিনি, আমি তো দুটোকে কানেক্ট করতে বলেছি। আমি বলছি যদি তুমি একটা রাখো তাহলে কি রাখবা, যদি আমার নাই ক্ষমতা, বোঝার ক্ষমতা তো আমার নাও থাকতে পারে আরেকজনের, আরেকজনকে না তুমি বোঝাচ্ছ অনেক বুঝছে না, তো তুমি এটা তোর আর বোঝা লাগবে না, তুই এবার মুখস্থ কর, ও লিখে দিয়ে পেরে যাবি। কোনো না কোনো সময় ওর কাজ করতে পারে, বোঝার কাজটা ওই সময় হয়তো করছে না। ফলে মুখস্থ বিদ্যাকে অবহেলা করার কোনো কারণ নাই। যারা করছে তারা না বুঝে অহেতুক করছে। তাহলে আমরা বোধ হয় বুঝে ফেললাম ধ, এটা যে অঘোষ নয়, ঘোষ মহাপ্রাণ। আচ্ছা তুমি দেখো এখন কত দ্রুত বলবে পারবা, ধরো তোমাকে বলা হলো ট কোন ধ্বনি, তুমি কাছে পড়ছো, ভাবছো যে ট ট, ক খ গ ঘ উ গেল, চ ছ জ ঝ ই হয়ে গেল ট। ও ট তো তাহলে প্রথমটা পর কি, তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ। হ্যাঁ ঠিক আছে, তাহলে অল্প প্রাণ ধ্বনি। দেখ এ তোমার কি একটু টাইম যাচ্ছে না? ফলে কেবল জানা নয়, উত্তর করার কৌশলটাও পরীক্ষার হলে কিন্তু খুব জরুরি। বলো পরীক্ষা দিয়ে এসে তোমাদের মনে হবে দেখবা যে হায় রে এটাও পারতাম রে, ইস রে, ইস আরেকটু লেট হয়েছিল রে। এই জায়গাগুলো যতদিন কম হবে তার ততদিন তোমাদের সব সফলতা তত দ্রুত আসবে। আমরা এইবার বলছি যে রস্বীকারের পরে বিসর্গ থাকলে বলতে যে ওই যে যা হয়েছে না, ওর পরেও এতক্ষণ তো ভিন্ন স্বরের পরে তুমি দেখছিলা যে র আসে, কিন্তু যখন র থাকবে তখন কি র আসার ক্ষমতা আছে? র এর সাথে কি রেফ ফলা হয় নাকি? ফলে এখানে তোমার বুঝে ফেলানোর কথা, র এর সাথে সও হতে পারবে না, র এর সাথে রও হতে পারবে না, যেহেতু আগের ব্যঞ্জনে অ নাই বা আ নাই, রস্যি আছে মানে অ নাই যেহেতু, ফলে ওটা ও হতে পারবে না। তাহলে ওনার কি পরিবর্তন করবো আমরা কও তো? বলছে যে পূর্বে ওটা এই পাশে চলে এসে যে স্বরটা আছে স্বরটাকে কি করে দেবে, হ্রস্ব স্বর থাকলে দীর্ঘ স্বর করে দেবে। ফলে দেখো এই নীরব বানানটা কত গুরুত্বপূর্ণ, এই যে শব্দগুলো নীরব, নিরস, নীরব, নিরন্ধ্র, নিরোধ, হুম, এই শব্দগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ওকে, এই যদি আলোচনা 4-এ আমরা এটা অলরেডি করেছি এবং তোমরা এই ব্যাপারে জানো। দেখো বিসর্গের পরে বলছে, এবার বলো এবার কি বিসর্গের আগে কোনো কারের কথা বলছে আমাদের? অও থাকতে পরে। পারে। হ্যাঁ, না বলছে ওই যে বিসর্গের আগে কিন্তু এবার আমাদের কোনো নির্দেশনা দেয়নি। এর আগে যেমন বিসর্গের আগের নির্দেশনা ছিল মনে আছে, অ ভিন্ন স্বরধ্বনির পরে বিসর্গ থাকলে। এবার বলছে কিন্তু বিসর্গের আগে আমাদের কারের কোনো নির্দেশনা নাই, ফলে এটা শির, অ, এটা হরি রশ্মি, কোনো সমস্যা নেই। ব্যাপারটা বোঝা গেল কিনা?
স্যার এই নিয়ম তো আগে বলে ফেলছে। হ্যাঁ, এই নিয়ম আগে বলে ফেলছি, কিন্তু ভিন্নতা দেখাচ্ছি যেটা, সেটি হচ্ছে যে ওটা অ নিয়ে কথা হয়েছিল কেবল ওখানে, কিন্তু এখানে বিসর্গের আগে অ থাকতে হবে এমনটি নয়, ইও থাকতে পারে। কাজ হচ্ছে যে তার পরে কে আছে। পরে কে আছে দেখো, অঘ স্বল্পপ্রাণ ও অপ্রাণ তালব্য ব্যঞ্জন। দেখো তো, এই কথা কইলে তুমি এবার আমার একটু দয়া করিয়া এই কোন ব্যঞ্জন কয়টার কথা বলা হচ্ছে একটু বুঝাও। অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, তালব্য ব্যঞ্জন। আমি এইটা লিখেছি, যেভাবে লেখা আছে তাই, কিন্তু আমি এখানে এটা লেখার খুব বিপক্ষে আর কি। যদি আমরা অঘোষ ব্যঞ্জন লিখতাম, দেখো তো তাতে কি অল্পপ্রাণ মহাপ্রাণ কথাটার প্রয়োজন ছিল? অঘোষ তালব্য ব্যঞ্জন যদি লিখতাম তাতে হতো না? এই শব্দ দুইটা না লিখে দেখো তো, জি স্যার। তাতে কি আমরা চ এবং ছ কে বুঝতাম কিনা? জি স্যার। অবশ্যই বুঝতাম। আমি বলতে চাচ্ছি, তুমি এটাকে বোঝার মাধ্যমে যত ছোট করে নিয়ে আসতে পারবে, না বোঝার মাধ্যমে যত বেশি কি মুখস্থ করে পারো। কথা কি বোঝা গেল? বুঝলে এই সুবিধাটা হয় যে তারপরে নিজেই বলা যায় যত দূর দরকার। না বুঝলে এই কাজটা হয়, যা লেখা আছে কেবল তাই আমাদের বলতে হয়। ঠিক আছে, আমি তোমাকে কার্যকারণ সম্পর্ক দেখাচ্ছি বেসিক্যালি, এবং ব্যাকরণে যে আনন্দ করে পড়া যায়, মনোরঞ্জন করে নয়। কি কইছিলাম একটু আগে প্রমথ চৌধুরীর কথা, যে সাহিত্যের উদ্দেশ্য কারোর, মনোরঞ্জন করা নয়, আনন্দ দেওয়া। এটা দিয়ে কিন্তু শূন্যস্থান হয়ে প্রশ্ন আসতে পারে, খবরদার মাথায় রেখো, মাথায় রেখো কিন্তু। সাহিত্যের উদ্দেশ্য কারোর মনোরঞ্জন করা নয়, এটা দিয়া, অথবা সাহিত্যের উদ্দেশ্য কারোর কি নয় কি, বলছে মনোরঞ্জন করা নয় আনন্দ দান, আনন্দ দান করা নয় মনোরঞ্জন, এরকম শব্দ এটা স্থানান্তর হয়েও কিন্তু প্রশ্ন হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য এটা, তোমাদের বলছি আমি, মনে রাখবে। তো দেখো, প্রমথ চৌধুরীর এত বাক্য নিয়ে আমি এরকম কথা বললাম কেন জানো? আমার খুব প্রিয় ব্যক্তিত্ব কিন্তু, এবং আমার খুব পছন্দের সাহিত্যিক। পড়াশোনা করি তার এগুলো নিয়ে, মাস্টার্সে অনার্সে ভিন্ন ভিন্ন জায়গায় আছে তো, আমি পড়াতে খুব বোধ করি আর কি, আনন্দ বোধ করি। এই কারণে তার এইসব বাক্যকে বলতে চাচ্ছি যে এগুলো ঠিক নাই। ঠিক আছে। হ্যাঁ, আহ, আমি কিন্তু আমার পার্সপেক্টিভ বললাম, এবং আমি ঠিক নাই বলার পিছনে প্রমথ চৌধুরীকেই আসলে গুরু হিসেবে ব্যবহার করেছি, কারণ প্রমথ চৌধুরীর দারুণ একটা কথা আছে, এটাও মনে রাখবে। সবুজপত্রের মুখপত্র প্রবন্ধের কথা লিখে রাখো, অসাধারণ কথা। সমালোচনা কাব্য ম্যাজিক হতে পারে, কিন্তু সমালোচনা লজিক হতে হবে। দারুণ কথা বলছি কিন্তু, তাই না? কাব্য সাহিত্য ম্যাজিক হতে পারে, কিন্তু সমালোচনা হতে হবে লজিক, যৌক্তিক। গায়ের জোরেও নয়, স্যার কিন্তু গলার জোরেও নয়। বেশিরভাগ সমালোচনায় যৌক্তিক না, অযৌক্তিক। কেন? কোথায়, স্যার মানে কিসের মানুষ কথা বলছি? করে স্যার, যৌক্তিক সমালোচনা করে না যেটা থেকে উপকার হবে। না 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 না, ওইটা হচ্ছে আমাদের লোকরঞ্জন প্রবৃত্তি ওখানে খুব বড় হয়ে থাকে, অথবা নিজের খোরাক জোগাড়ের জায়গাটি বড় হয়ে থাকে। ফলে তারা যুক্তির জি ওই স্যার। জায়গাটায় যায় না, ওই জায়গাটায় পৌঁছায় না। কিন্তু ওরা জানে যে আমার কথাটা অত বেশি জোরের হচ্ছে না, আমি আরেকটা শ্রেণীকে সন্তুষ্ট করার জন্য বলছি। ফলে নিজে কখনো এই কাজটি করলে ওই ব্যক্তি নিজেই টের পেয়ে যায় যে আমি কাজ ঠিক করছি না। তুমি নিজেই দেখবে তোমার কোনো অপরাধের সাড়া আগে তোমার ভিতর থেকেই আসবে যে ঠিক হচ্ছে না। যখন এটা আসবে, সাথে সাথে ওখানে থেমে যাবে, নিজেই জোর পাচ্ছ না এই কথা বলায়। নিজের একটা মানে পিছু টান, একটু ধীর ভাবে বলা, একটু স্লোলি যাওয়া, অথবা একটু গলার জোর কমিয়ে, কেমন যেন একটা ভিতরে আমার একটা দুর্বলতা আছে, এটি তুমি টের পেয়ে যাবে। আমি তুমি বলতে মানে প্রত্যেককেই বলছি আর কি, এটি টের পেয়ে যাবে। তখনই তুমি বুঝবা যে আমার সত্যের সারা এখান থেকে নিভে গেছে, আমার সত্যের আগুন নিভে গেছে, মিথ্যার জলে আমি ডুবে যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, অন্য কেউকে তোমার বলে দিতে হবে না, তুমি নিজে এটা টের পেয়ে যাবে। হুম, এটা তো দমের খেলা, একটা বিরাট সত্য, একটা বিরাট দমের জায়গা।
সেটি ধরে রাখতে পারলে ভালো। তাহলে যাক, আমরা বলছি যে এখানে তালব্য স এসেছে, কি কারণে সেটা আমরা জানি। এটা জানি বিধায় খ সম্পর্কে বোধহয় আমাদের আর কোনো কথা বলার দরকার নেই। দেখো তো তোমাদের নিজেদের পরিচ্ছন্নতার জায়গা তৈরি হয়েছে কিনা এখন, দেখো তো নিজেরা একটু, যে ওখানে এই বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই মূর্ধন্য বানানে কিন্তু আমার দন্তন্য ব্যবহার করো না, খুব গুরুত্বপূর্ণ বানান এটা। কোনো একবারে বোধহয় বিশেষ পরীক্ষায় এসেছিল এই মূর্ধন্য নয়ের কি এটা, মানে উচ্চারিত রূপ কি হবে। এখন বলছে যে এটা আবার কি কথা, মূর্ধন্য নয়ের উচ্চারিত রূপ, এটা কিন্তু এইরকম বানান, এই যে এই বানানটা তখন তোমাকে দেখাতে হবে। এটা বানানে কিন্তু দন্তন্য না। হুম, গুরুত্বপূর্ণ কিন্তু এটা। তাহলে আমরা বুঝলাম যে ট এর সাথে কেন এবার মূর্ধন্য ষ এসেছে বলো তো, বুঝতে পারবা? ট, ওই যে মূর্ধন্য ষ যেখান থেকে উচ্চারিত করতে হয়, ট ও ঠিক কঠিন তালু। স্যার ট হচ্ছে অঙ্গ স্বল্প প্রাণ। হ্যাঁ, মানে অঘোষ অল্প প্রাণী তো কোনো সমস্যা নেই, কিন্তু স তো একটা আসতে পারতো। এবার কেন পেট কাটা স বা মূর্ধন্য ষ এসেছে, আগেরটাই কেন তালব্য ষ এসেছে, আমি সেই কথা বলছি। বুঝতে পেরেছো যে জি স্যার। আগেরটাই কেন তালব্য স এসেছে আর এটাই কেন মূর্ধন্য ষ এসেছে। ফলে এবার ট বিধায় ট মূর্ধন্য ধ্বনি। সাথে সাথে তুমি দেখো তো, ওই যে নত্ব বিধানের একটা নিয়ম তোমার কাছে অলরেডি চলে এসেছে, সেটি হচ্ছে ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ষ যুক্ত হয়। এই আমি কথাটা কিভাবে বলেছি খেয়াল করেছো, মানে আমার কতটা ক্লিয়ারলি সেটি সেট, এবং আমি কতটা আমার নিজের মতন করেই বলি। দেখো তোমার ব্যাকরণ বইয়ে সব জায়গায় লেখা ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য ষ যুক্ত হয়। আমি এটাকে মানতে পারি না, যে ট বর্গীয় ধ্বনির সাথে যদি বলা হয় তাহলে কি আমার কেমন যেন মনে হয় ট আগে আসবে পরে মূর্ধন্য ষ আসবে, আমার তাই মনে হয়। তোমরা কিভাবে বলবা বলো? আমি যদি বলি যে আমি তোমার সাথে গিয়েছিলাম, তাহলে আগে তুমি না, তার মানে আমি কি না? আর যদি বলা হয় তুমি আমার সাথে গিয়েছিলে, তাহলে আগে আমি তারপর তুমি। সাথে কথাটা কিন্তু এই অর্থ দেয়, তোমাদের কাছে কি মনে হয় দেয় কিনা? জি স্যার। ফলে আমি এই নিয়মটা যেটা পড়াই যেটি হচ্ছে ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ষ যুক্ত হয়। খেয়াল করো আমার ধারণাটা কোন জায়গায়, তুমি বুঝতে পেরেছো? যখন আমি ব্যাকরণ বইয়ে কথা লেখা দেখেছি যে ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য ষ যুক্ত হয়, তখন আমার কাছে মনে হয়েছে কিছুটা ভুল আছে, বাক্যটা পরিচ্ছন্ন হয়নি। এটা ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য ষ যুক্ত হয়, এটা বলা উচিত ছিল। কারণ ওই শটা পূর্বের বিসর্গের পরিবর্তিত রূপ। বিসর্গটা সাধারণত দন্ত স্বতে যাচ্ছে। মূর্ধন্য ষ যত বিসর্গের কথা তোমাদের কি বলা হয়েছে কখনো, বলো তো আমাকে একটু। না, যে বিসর্গটা স্বজাত বিসর্গ সেটা কোন স, আমরা লিখে দেখিয়েছিলাম এর আগে, মনে আছে? দন্তস্ব। কিন্তু দন্তস্ব আমাদের চ বর্গীয় জন্য তালব্য শতে যাচ্ছে, দন্তস্ব মূর্ধন্য বর্গীয় জন্য মূর্ধন্য শতে যাচ্ছে। একই সাথে দন্তস্ব যখন দন্ত বর্গীয় থাকছে তখন দন্তস্বই থাকছে। ডান। গতে তাই দেখো, দু যোগ তর, দু যোগ থ, দেখো তো সব দন্তস্ব হয়েছে কিনা। ফলে একই সাথে এই বিসর্গ সন্ধিটা কি তোমার কাছে বানানের জন্য গুরুত্বপূর্ণ নয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখস্থ রাখার জায়গায় তুমি থাকতে পারো, কিন্তু তুমি যখন এটার বিশ্লেষণের মাধ্যমে শব্দ গঠনের দিকে যাচ্ছ, রূপটার দিকে, তখন তুমি রীতিমতোই কোন স হচ্ছে কেন হচ্ছে সেটা জানছো। ফলে এটা তোমার বানানের ক্ষেত্রে বিরাটভাবে আত্মবিশ্বাস তৈরি করবে। তুমি যদি ভাবো যে স্যার সন্ধি পড়ানোর ক্ষেত্রে এসে আপনি বানানের কথা তো কেন বলছেন, তাহলে কি চলবে? বাংলা ব্যাকরণের কোনো একটা পার্ট কি আর একটা পার্টের সাথে সম্পর্কিত নয়? ডেফিনেটলি সম্পর্কিত। ঠিক ওই যে পূর্বাপর পড়া, পূর্বের পড়াকে একটু কানেক্ট করে এখনের পড়ার সাথে আহ, সম্পর্কিত করে নেব। আমি পূর্বেরটাকেও মনে করে ফেলবো সাথে সাথে। আমার মনে হচ্ছে যে তোমাদের কাছে এই পদ্ধতি
আরো গ্রহণযোগ্য হোক, ভালো হবে তোমাদের, আমি আশা করি। দেখো একই কথা, কি হচ্ছে দেখো তো, নমযোগ কার? নমস্কার। হয় যে পুরোযোগ কার? পুরস্কার। খেয়াল করো, মনোযোগ কামনা, মনস্কামনা। একটা 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 ভঙ্গি আছে, যে একটা দন্তস্ব হচ্ছে অ এর পরে, অ, সব কয়টাই অ। হয় যে সব কয়টাই অ আছে। হচ্ছে অ এর পরে তো একদিকে ক দেখলাম, সবগুলো একদিকে ক দেখলাম। তাহলে অঘোষ, অল্প, মহাপ্রাণ, কণ্ঠ। ঠিক একই কথা বলছিলাম, খালি অঘোষ বললে হতো কিনা আর কণ্ঠ বললে হতো কিনা, যে অঘোষ কণ্ঠধ্বনি বললে হতো, অল্প প্রাণ মহাপ্রাণ দুটোর কাজই চলে যেত তাদের। থাকলে কি হয়? দ্বন্দ্বস্ব হয়। আর ওই যে ওষ্ঠ থাকলেও দন্তস্ব হয়, নিয়মে তাই পড়েছে। তাহলে তুমি দন্তস্ব পেয়েছো কোন কোন ক্ষেত্রে? কার কার ক্ষেত্রে কত? দন্ত, আর কণ্ঠ, আর ওষ্ঠ। কোন সময়? আগে যদি, এই বলো, আগে যদি অ আ ধ্বনি থাকে। শর্তটা কি বোঝা গেছে কিনা দেখো তো। এখন তুমি এই কথার পার্থক্যটা বুঝবে, বলো এটা কি হবে? আমি অন্য জায়গায় না যে এখান থেকেই তোমার জন্য শুরু করে দিই। বলো বানান কি হবে? পরিষ্কার। কোনটা? দন্তস্ব। না। দেখো, এবার পরিষ্কারে মূর্ধন্য ষ। আচ্ছা, পুরস্কারে দন্তস্ব, খেয়াল করো কি কারণে? আর পরিষ্কারে মূর্ধন্য ষ কি কারণে? দুটোতেই তো কার আছে, বিসর্গ আছে। হয় যে আর ও এর জন্য। হ্যাঁ, ওটাই অ, এটাই। বুঝতে পারছো? জি স্যার। যদি এটা তুমি ধরতে পারো, তাহলে তুমি কি আর আবিষ্কার বানানে কোন স হবে এটা বলতে তোমার সমস্যা আছে? কত একটু। স্যার এই পেট কাটা মানুষ। কি কারণে? ওই যে রশ্মি আছে তাই। রশ্মি আছে যে এই জন্য। হ্যাঁ। আচ্ছা, এইবার যদি তোমাকে এখান থেকে নিয়ম করা হয় যে রশ্মিকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য ষ বসে, তাহলে একই সাথে ব্যঞ্জন সন্ধি থেকে তুমি কি সত্য বিধানে দিতে পারছো না? দেখো তো, রশ্মিকারান্ত শব্দের পরে, এই যে রশ্মিকারান্ত না, পরিতে রশ্মিকার, আবিতে রশ্মিকার, হ্যাঁ। জি স্যার। এখন এইটা শুনলা, শোনার পরে তুমি ভাবলা কি যে, ও, তাহলে তো নিষ্কামে কি হবে? দেখো তো, নিষ্কাম, ওই যে রশ্মিকার আছে, মনে আছে, মূর্ধন্য ষ। এখন ভাবলা তো নিষ্কামে তো মূর্ধন্য ষ, তাহলে নিয়ত আছে, তাহলে নিশ্চেষ্ট দেবতায় মূর্ধন্য ষ হবে, সেটি নিশ্চেষ্ট। এবার কেন তাহলে বসা হয়েছে বলো? বলো কি কারণে? জানো কিন্তু, স্যার ওই যে তালব্য বর্ণ আছে যে জন্য তো। তালব্য বর্ণ আছে, তাই ফলে রশ্মিকারের ব্যাপারটির থেকে বেশি জরুরি হচ্ছে পরে কোন ধ্বনি আছে। জি স্যার। তার মানে দেখো কিভাবে ব্যাপারগুলো জড়িয়ে যাচ্ছে না। তোমার যদি এটা যদি তুমি শব্দগুলোকে মুখস্থ রাখতে যাও, তাহলে তোমার মুখস্থ রেখে অনেক কঠিন হয়। আমি বলছি কাজটা হতে পারে কিন্তু বেশ কঠিন হয়। আর বুঝে ফেললে তুমি দেখবে এর উপরে নাচানাচি করা যে এত সহজ হয়, এত আনন্দ লাগবে তোমার তখন পড়তে। তোমার তখন অন্যরা একবার বলতে হলেও ইচ্ছে করবে, একবার হলেও, যে আরে এটা তো সহজ, এটা বুঝিস না। স্যার নিশ্চেষ্ট মানে কি? নিশ্চেষ্ট মানে আমার কোনো চেষ্টা নাই, আমি এটার ব্যাপারে একেবারে নীরব থাকবো। আমি নিশ্চেষ্ট রহিলাম, কোনো ধরনের চেষ্টা চেষ্টা করি নাই কিছু। এই চেষ্টা থেকে এসেছে নিশ্চেষ্ট, মানে বিরত থাকা। হুম, বোঝা গেছে কিনা? এইবার দেখো, ওই যে বাচস্পতি, খেয়াল করো তো, কোনো সমস্যা আছে? বাক্যে খুব পটু যে, তাকে বাচস্পতি বা বাগ্মী বলা হয়।
বাচন ভঙ্গির পতি সে আর কি, বাচনের পতি মানে প্রভু, স্বামী অর্থে। শোনো, জগতে দুটো জিনিসের খুব অভাব, মনে রেখো আজকে থেকে। একটা পতি প্রেম, আর একটা প্রতি প্রেম। দুইটার অর্থ বোঝো? জি স্যার। কি? স্যার একটা স্বামীর পতি প্রতি মানে তো স্যার ভালোবাসা, স্বামী, জি আর স্যার। একটা পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা। এই প্রতি প্রেম মানে প্রতিহিংসা তো বোধহয় শুনেছো, নাকি শুন নাই? হিংসার বিপরীতে হিংসা, প্রতিহিংসা, এই শব্দে তো তোমাদের বোধহয় কোনো ধরনের দ্বন্দ্ব নাই। এই প্রতিপ্রেম শব্দটা শুনেছো কখনো? হুম? না স্যার, প্রতিহিংসা শুনছি। প্রতিহিংসা শুনেছো? এটা তৈরি করা শব্দ, খুব মানে কাজের, এবং এর সাথে বিপরীত বা এর সাথে একটু ভিন্নার্থক। প্রতিপ্রেম এক রফলায় পুরোপুরি উল্টে গেছে কথাটা। বললাম যে পতি প্রভু অর্থে, বুঝতে পেরেছ? এখন কেউ এটাকে স্বামী অর্থেও বুঝতে পারে। আমি আসলে বুঝিয়েছি সৃষ্টিকর্তার প্রতি প্রেম। ঠিক আছে। আর এই প্রতি প্রেম হচ্ছে মানুষের মানুষের প্রতি যেটা, হ্যাঁ, বাচস্পতি, বাক্যে যিনি প্রভু, বাগ্মী, খুব গুরুত্বপূর্ণ শব্দ, কাজে লাগবে। বাদ বাকি তো তোমাদের বিশ্লেষণের মাধ্যমে ব্যাপারটা পড়া হয়েছে। আমরা ওই 5-এর ক এই নিয়মটা পড়ে ফেলেছি। এখানে যা আছে এই ব্যাপারেও আমরা ইতিমধ্যে কথা বলে ফেলেছি। ঠিক আছে, রশ্মির কারের পরে কি হচ্ছে কিচ্ছু কিন্তু, দেখো, আমি ওইখানে এমন ভাবে বলেছি তোমাদের কাছে সব চলে এসেছে। তুমি খালি এখন শুধু কানেক্ট করে নেবে এটাকে। একদম সব ওই আলোচনার ভিতরে ওখানে সব চলে এসেছে। যথারীতি এবার ভিন্ন স্বরধ্বনি আছে, এবং তারপরে কারা কারা থাকলে কি হচ্ছে, কণ্ঠ থাকলে তোমার। তাহলে আমি একটু সংক্ষেপণ করে নিয়ে আসি, সেটি হচ্ছে তুমি ক, ট, আর প, এই তিনটার সাথে কোন মূর্ধন্য স, কোন স ব্যবহার করবে? মূর্ধন্য স। ক, ট, প। এর থেকে সহজ হচ্ছে তুমি তালব্যের সাথে তালব্য স, দন্তের সাথে দন্ত স, বাদ বাকি সবার সাথে কি মূর্ধন্য স। দেখো তো তিনটে কথা বুঝছো কিনা? জি স্যার। তালব্যের সাথে তালব্য স, দন্তের সাথে দন্ত স, বাদ বাকি মূর্ধন্য স। কিসের পরে? ভিন্ন স্বরধ্বনির পর। কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। অ, আ ভিন্ন স্বরধ্বনির পরে। আর অ বা আ স্বরধ্বনি যদি থাকে, তারপরে নিশ্চিত রূপে সব জায়গায় কি হবে? দন্তস্ব হবে। বলো, তিরস্কার বানান কি হবে? তিরস্কার বানানটা কি হবে বলো? কোন স হবে? তয় তো রশ্মি আছে, কোন স হবে বলো? নশো। মূর্ধন্য ষ। ইব্রাহিম, কিছু বুঝতে পারছো না? জি স্যার, দেখতেছি স্যার, শুনতেছি। বলো, তিরস্কারে কোন স হবে? দন্তস্ব না মূর্ধন্য ষ? বলা হয়েছে যে রশ্মিকার থাকলে পরে মূর্ধন্য ষ হয়। হুম? মূর্ধন্য ষ। কারণ ততে রশ্মি আছে, তাই আমাদের মাথায় রাখতে হবে যে রশ্মিটা ওই শয়ের আগে যে ব্যঞ্জনটা আছে তার সাথে হতে হবে, অর্থাৎ রয়ের সাথে। আগে রশ্মি থাকলে নয়। দেখো এখানে প্রত্যেকটা শব্দে নি, তারপরে মূর্ধন্য ষ, দেখো বহি, দেখো বতে রশ্মি না, হতে আবি, ধরতে পেরেছো? ফলে তিরস্কারের রশ্মিকার, দেখছো, তাই ওটা
রশ্মি হবে এমন নয়, আমাদের রশ্মিটা থাকতে হবে র এর সাথে। কি ব্যাপারটা বোঝা গেছে? আমি বলছি শিক্ষার্থীদের যেখানে যেখানে এই সংকটটা তৈরি হয়। আচ্ছা বলো, মিথস্ক্রিয়া কি হবে? মিথস্ক্রিয়ায় তো দন্তস্ব এই রস্বীকার আছে, তাহলে রস্বীকার আছে বিধায় মিথস্ক্রিয়াতে কি এখানে কি দন্তস্ব হবে না মূর্ধন্য ষ হবে? সয় ক, বলো তো। মিথস্ক্রিয়া যেটা, দেখো এখানে রশ্মি আছে, কিন্তু রশ্মিটা কিন্তু এবার কোথায়, শয়ের আগে না পরে? মিথস্ক্রি, খেয়াল করো ইটা কিন্তু স ক এর পরে যে পড়ছে, আর এই শয়ের আগে আসলে থয়ের সাথে অ আছে, ফলে এটা দন্তস্ব হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে বোধহয় এবার তোমরা তিরস্কার বা মিথস্ক্রিয়ার যে বিশ্লেষণের ভঙ্গিটা আছে সেটা থেকে তোমরা বুঝে ফেললে। এভাবে বানানটা হচ্ছে, আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি বোঝার চেষ্টা করতে না পারো তাহলে তোমাদের মুখস্থ করার কথা আমি বললাম, সেটি করবে। নিপাতনে কয়েকটা সিদ্ধ, ওদের নিপাতন কেন? ওদের বেটা নিয়মে পড়ছিল কিন্তু নিয়ম মানছে না। নিয়ম মানলেও শব্দের গঠনে একটা ভিন্নতা হচ্ছে। দেখো তো, আছে অহর্নিশা, র তো আসছে ঠিক মতোই, কিন্তু ওর শটাই আকারটা উঠাই দিতে হয়েছে, খেয়াল করছো? হুম, শটাকে এখানে কি করতে হয়েছে আমাদের? আকারটা উঠে গেল, ফলে মিলল না। আচ্ছা অহরহতে দেখো তো, সন্ধি অনুযায়ী এর হওয়ার কথা কি ছিল? হইতে পারবা দেখি, তাহলে আমি বুঝবো যে আমার আলোচনাগুলো তোমাদের মাথার ভিতরে কাজ করেছে। যদি এটা কি হওয়ার উচিত ছিল সেটা যদি বলতে পারো, যেমন তোমরা নিপাতনের স্যার সিদ্ধ ও শর্ত। আছে স্যার, হুম, 11 হওয়ার এটা কথা ছিল। এটা কি হওয়ার কথা ছিল? অ, স্যার একার। না একার কেন, ওকার, অহ ও হো, স্যার ওকার ওকার। ওকার। মধ্যে অ আছে হতে, যোগ বিসর্গ আছে, যোগ অ আছে, ফলে সমান জি সমান স্যার। ওকার। কিন্তু অহহ না হইয়া হয়েছে দেখো অহরহ, বলে বলা হয়েছে যে শোনো, এ তো ওই নিয়মটা মানে নাই, স্বর যোগ বিসর্গের যে নিয়মটা, ফলে এটা নিপাতনে সিদ্ধ। স্যার যেগুলা নিয়ম যথারীতি না মানবে ওইগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ। এখন নিয়ম না মানলে তাহলে নিয়মটা তো আমাকে আগে বুঝতে হবে, নাহলে আমি নিয়ম মানাবো কিভাবে, তাই না? নাহলে আমরা জি কিভাবে স্যার। এটাকে পারবো? এই তো, এগুলো নিপাতনে সিদ্ধ হয়েছে। এরপরে দেখো তো, এখানে হওয়ার কথা কিছু কি ছিল? এখানে হওয়ার কথা ছিল দন্তস্ব আ আছে না, মনে আছে? অ আ, জি স্যার। আস্ফালন ছিল, আস্বাদন ছিল, ওখানে দ্বন্দ্ব হয়েছিল। কিন্তু এখানে ভাস করে মূর্ধন্য ষ হয়েছে, ফলে এটাও নিয়ম মান নাই, বুঝছো? এটাও নিয়ম মানেনি। ঠিক একই ভাবে দেখো, বলা হয়েছে অঘোষ অল্প প্রাণ থাকলে বিসর্গ রয়ে যেত, মানে ঘোষ অল্প প্রাণ থাকলে, যেমন শিরোপীড়া, শিরোপীড়া, ওই যে মনঃপূত, এগুলো বিসর্গ রেখে দিয়েছে, যে বিসর্গগুলো নিয়ম অনুযায়ী কখনো কখনো দন্তস্ব হতে যাবে, কিন্তু না, যে যেটা মূর্ধন্য ষতে আসছে একটা রয়ে গেছে, কষ্ট, মনোকষ্ট। আচ্ছা দেখো, মন যোগ কামনা, বলো তো কি হতো? দেখো তো, মনস্কামনা না, আমার মনস্কামনা পূর্ণ হোক, বা তার মনস্কামনা, এরকম কিন্তু আমরা বিচ্ছেদে লিখছি। কিন্তু এখানে সেই মনস্কামনা না হয়ে এটা নিপাতনের সিদ্ধ রূপ ধরেছে, কারণ এটা বিসর্গ রয়ে যাচ্ছে কেন, এটা আমরা কইতে পারছি না। ফলে এটুক ধরতে পারছি যে এই শব্দটা আমাদের কাছে নিপাতনের দিকে যাচ্ছে, এই অর্থে যা হওয়ার কথা ছিল সেটি হয় নাই। যখন যা হওয়ার কথা সন্ধির নিয়মে তা যখন গেল,
ও, এই কটাতেই শেষ। হ্যাঁ, এভাবেই আমরা মোটামুটি বিসর্গ সন্ধির যে আলোচনা সেটি শেষ করলাম। তোমরা বিসর্গ সন্ধির আলোচনা দেখতে যে মূলত ওই যে ইটা কি আলোচনা আমরা করবো এরপরে, নত্যবিধান। নত্যবিধানের আলোচনা বেশ কিছু জায়গা তোমরা দেখে ফেলেছ, বিশেষ করে সত্যবিধানের ক্ষেত্রেটা মানে আমরা স্বয়ের আলোচনাটা করেছি, কিন্তু নত্যবিধানের নিয়মের সাথে কি সত্যবিধান আছে এখানে? তুমি কি এমনি করে থাকবে দূরে আমারে মন। আচ্ছা, এখানে শুধু ইয়ে আছে, নত্যবিধান আছে, আমরা সত্যবিধান অন্য বাকিটা আলোচনা করবো, সমস্যা নেই, আগে নত্যবিধান আলোচনা করে ফেলি। আচ্ছা, একটু তোমরা এই যে যে প্যারাটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ? জি স্যার। একটু একবার একটু পড়ো তো কি লিখেছি নত্যবিধানের জন্য, দেখি তোমাদের ডিসকোর্সটা পড়লে তোমাদের কাছে কি আসে, এই বিবরণটা তুমি এর থেকে বের করতে পারো কি, একটু দেখো তো পড়ে। হুম। হ্যাঁ। পড়েছো? জি স্যার। এখন এই যে দেখো একটা, মানে একটা গল্পের একটা ভঙ্গি আছে, তাই না? যে বাংলায় তো আসলে ন দুটো, এখন ন দুটো হওয়ার কারণে আমাদের একটা বিধানের দিকে যেতে হচ্ছে। তার কারণ হলো তৎসম শব্দ দন্তন্যকে কোনো জায়গা দেয় নাই, ঠিক আছে? তৎসম শব্দ না, তৎসম শব্দে দন্তন্বয়ের জায়গা আছে, বলছে বাংলা শব্দে মূর্ধন্য কোনো জায়গা নাই, কিন্তু তৎসম শব্দে দুইজনেই জায়গা পায়। কে কে? মূর্ধন্য এবং দন্তন্য। এখন বলছে কোন কোন জায়গায় ওই দন্তন্য ব্যবহার করা হবে, সেই নিয়মটার নাম হচ্ছে নত্যবিধান। এই ব্যাপারটা কি বোঝা গেছে নাকি, দেখো তো। হুম। হুম। এই যে জি স্যার। ন যেহেতু দুটো, কিন্তু যদি ঘটনাটা এরকম হতো যে বাংলা দন্তন্য ব্যবহার করবে আর তৎসম শব্দ মূর্ধন্য ব্যবহার করবে, তাহলে কিন্তু আমাদের এই নিয়ম পড়া লাগে না। পড়া লাগে, কারণ ও নত্য বিধান ন, তো তৎসম শব্দে ন ব্যবহার করা হবে, আর অতৎসম শব্দ বা আমাদের দেশি বাংলা টাংলা যা, এরা সব দন্তন্য ব্যবহার করবে। তাহলে তো আমাদের কোনো নিয়ম পড়া লাগতো না। নিয়মটা পড়া লাগছে কেন? যে ঘটনাটা হচ্ছে যে মূর্ধন্যের ব্যবহার এই দেশি বাংলা খাঁটি এই যে শব্দ, এইসব নাই। কোথায় আছে? ওতে মূর্ধন্য স্বয়ের ব্যবহার খালি ওই তৎসম শব্দগুলোতে আছে। এবার আবার ওরা দন্তন্য এর ব্যবহারও রেখেছে। তাহলে যখনই দুই নয়ের ব্যবহার এক জায়গায় হচ্ছে, তখনই এই নিয়মটা যথারীতি হয়ে যাচ্ছে যে তাহলে দন্তন্য কখন কখন ব্যবহার করবো আর মূর্ধন্য কখন কখন ব্যবহার করবো, এই তো। কিন্তু নত্য বিধানের নিয়মে হয়েছে মূর্ধন্য কখন কখন ব্যবহার করবো সেগুলো, দন্তন্য কোথায় কোথায় ব্যবহার করবো সেগুলো না। নত্য বিধানের নিয়ম হবে মূর্ধন্য কোথায় কোথায় ব্যবহার করবো, কিন্তু নত্য বিধানের উপরে ওভারঅল আলোচনার জন্য আমরা মূর্ধন্য কোথায় কোথায় ব্যবহার করব না, এটাও তার একটা ব্যবহারের নিয়ম। দেখো তো কথাটা বোঝা গেল কিনা। ফলে যেখানে যেখানে দন্তন্য হবে সেটিও নত্য বিধানের নিয়মের ভিতরে পড়ে যাবে যথারীতি। এই যে যে কথাটা শুনলে, ঠিক একই কথা সত্য বিধানের জন্য সমানভাবে প্রযোজ্য। কিভাবে? বলছে যে শোনো, ন তো ছিল দুটো, কিন্তু স কিন্তু তিনটা। ফলে যেখানে যেখানে এই মূর্ধন্য স ব্যবহার করা হবে, ওই নিয়মকেই বলা হবে সত্য বিধান। একেবারেই সহজ সাবলীল কোনো ব্যাপার না,
এবং আমরা এখন জানি এগুলো খুব সহজেই আমরা বুঝে ফেলবো যে ট বর্গীয় হইতে দেখো লিখছি, খেয়াল করছো? এই শব্দ কিন্তু প্রচলিত ব্যাকরণ বইয়ে নাই। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবে কিন্তু। এবং আমি বোঝার পর থেকে ওই শব্দ ব্যবহার করি না, সচেতন ভাবেই। তুমি যদি কইতা যে ট ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য যুক্ত হয়, তাহলে আমার কাছে ভালো মনে হতো না। আমরা কইলাম ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য যুক্ত হয়, বা পূর্বে দিলেও সেটি দেওয়া যেত। ঘন্টা, ট বর্গীয় ধ্বনি, বলছে এগুলো তো সব ট বর্গীয় ধ্বনি, ঠিক আছে। কিন্তু ইংরেজি টেংরেজি হলে তাতে আবার মূর্ধন্য করবে না। ঠিক একইভাবে ব্যাঘাত কথা বোঝা যায় কিনা, এই কথাটা কি আর প্রয়োজন আছে? আমরা শুরুতে যে সংজ্ঞাটা দিয়েছিলাম, এই কথাটা কি আর পরে আর দরকার থাকে? দেখো তো, শুরুতে আমরা এমন সংজ্ঞা দিয়েছি যে মূর্ধন্য ণয়ের ব্যবহার তৎসম শব্দে ছাড়া হয় না, তাই তো? তাহলে এই আলোচনা যদি শুরুতে হতে পারে, এরপরে আর ওখানে তৎসম বা সংস্কৃত শব্দে, তৎসম বা সংস্কৃত শব্দে এইভাবে বলে বলে এটা বাড়ানোর কোনো কারণ নাই। কারণ আমরা বুঝছি নত্যবিধানের ব্যবহার বিধি পড়ছি মানেই হচ্ছে এই শব্দগুলো কোন শব্দ হবে? সব তৎসম শব্দ। ব্যাপারটাকে বোঝা গেল কিনা দেখো তো, যে নত্যবিধানের ব্যবহার বিধি বোঝা এবং যে উদাহরণগুলো ব্যবহার করব, যেখানে এটা ব্যবহার করা হয়েছে, আমরা নির্দ্বিধায় বলে দেবো এই শব্দগুলো কোন শব্দ। বলো, কই তোমরা? তৎসম অথবা সংস্কৃতি। তৎসম শব্দ, নিশ্চিত রূপে তৎসম শব্দ। ফলে ওই যে নিয়মের শুরুতে তৎসম শব্দে বা সংস্কৃত শব্দে, সংস্কৃত ভাষায় এইসব কথাবার্তা বলার খুব বেশি কোনো কারণ নাই। হম। এবার আমরা বললাম রি রস এর পরে মূর্ধন্য ণ বসে। দেখো এইবার কি পরে কথাটা না বলে পারছি? দেখো তো, কারণ দেখো যে ঋণ, রি এর পরে বর্ণ, র এর পরে, খেয়াল করো। উষ্ণ, দেখো মূর্ধন্য ষ এর পরে, উস আগে, উষ্ণ। কি নাম নিলাম? রি র স এর পরে মূর্ধন্য। এই, তাহলে দুটো নিয়ম হয়ে গেল। তৃতীয় নিয়ম কি? আচ্ছা, এই তৃতীয় নিয়মটা বলার আগে আমরা একটু ভিন্নভাবে তোমাদের খেলাটা দেখাই, দেখো। আচ্ছা, এই মরণ কথাটা উচ্চারণ করলে কি কয়টা অক্ষর হচ্ছে কত? অক্ষর কয়টা? বলো। আহ, দুইটা স্যার। কি কি? মরণ। মরণ। ওকে, গুড। আচ্ছা দেখো, তাহলে এখানে ম এর পরে একটা অ আছে, আর র এর পরেও অ আছে, কিন্তু বলছে যে এই যে র, হরিণ, দেখো তো র এর পরে রশ্মি নাকি? র এর পরে রশ্মি। বলছে যে একটু মাথায় রাখতে হবে যে এই রি র স এর পরে, এর পরে যদি এই স্বরধ্বনি গুলো থাকে এবং তারপরে যদি স্বরধ্বনি থাকে, তাহলে তারপরে আমরা সেটাকে কি করবো? মূর্ধন্য ণ ব্যবহার করবো। যেমন মরণ, ম র, র এর পরে অটা এসেছে, এটা মূর্ধন্য ধ্বনির কারণে। হুম। মানে অটা এসেছে, তাই অ এর পরে মূর্ধন্য ণ এসেছে। এই ঠিক একইভাবে ওই যে যতদূর পর্যন্ত এগিয়েছে, বা ওই স্বরধ্বনি, বা বলছে ক বর্গীয় ধ্বনি আর প বর্গীয় ধ্বনি, এই দুইটা ধ্বনি একটু মাথায় রাখতে হবে কিন্তু। কোনটা কোনটা? ক বর্গীয় আর প বর্গীয়, ওই রি রস এর পরে যদি এরা থাকে, তাহলে এদের পরেও মূর্ধন্য ন যুক্ত হয়। তাহলে আমরা কৃপণ শব্দকে কি কিভাবে ভাঙতে পারি? দেখো তো কি কি আসতে পারে। কৃপণ, হুম, যথারীতি র আছে, ক র, ওই যে র নিয়েছি। এরপরে দেখো প বর্গীয় ধ্বনি, প,
ফলে এরপরে মূর্ধন্য ণ বসে গেছে আমাদের। রিরস এর পরে এই স্বরধ্বনিগুলো থাকবে। যেমন হরিণে একটা স্বরধ্বনি আছে কি, রস্যি, রয়ের পরে রস্যি আছে। আর এখানেও আমরা দেখছি যে ওই স্বরধ্বনি থাকলে সেটাকে আমরা মিলিন অ হিসেবে দেখছি। দেখো কৃপ, কৃপন, এই যে পয়ের সাথে অ আছে, এরপরে মূর্ধন্য ণ যুক্ত হয়। দেখো, বলো তো এখানে কি কি আছে লক্ষণে? বলে ল আছে, ক আছে, হুম, তারপরে লক। দেখো এই যে ক্ষণ, এই যে ক্ষীয় যে আছে, ক্ষীয় জন্য লক্ষণ। তাহলে আমরা আহ যে নটাকে ব্যবহার করছি, মূর্ধন্য ন আসছে, সেটা কিসের কিসের কারণে? ওই যে নিয়মের ভিতরে দেওয়া আছে, ক, স, মূর্ধন্য ণ, র, উ, ক, ম, ই। কিভাবে বাংলাম? রুক, র, উ, ক, রুক। হুম, রুক, মি, নি, রুক, মি, নি। অন্য এরপর একটা দীর্ঘিকা লিখলে ভালো হতো, সেটা আর কি হয়তো বাদ পড়ে গেছে। এই যে যে বিশ্লেষণটা আমরা করলাম, এই বিশ্লেষণের মাধ্যমে তুমি এই নিয়মটাকে পাবে। দেখো, র এর পরে এই কথাটা পড়ার পরে স্বরধ্বনি ওকে উ আছে, বুঝলে? এই এই যে পর পর বিশ্লেষণের মাধ্যমে আমরা স্বরধ্বনিগুলোকে বের করে নিলাম, একটা শব্দকে এরকম ধারাবাহিকভাবে বের করে নিয়ে তুমি সম্পূর্ণ নিয়মটাকে মনে রাখতে পারো। আচ্ছা, বলতো ব্রাহ্মণ বানান কি হবে? হুম, ব্রাহ্মণ। দেখো তো রয়ের পরে স্বরধ্বনি আছে কিনা? জি স্যার। বি, বয়ের পরে র আছে, তারপরে আ আছে। এবার দেখো হ আছে, ম আছে, ক, এটা কিও না কিন্তু, কিন্তু হ ম মানে কিও, হ ম, তারপরে ম ফলা। ঠিক এই নিয়মগুলো, এই দেখো ব, র, আ, হ, ম, হুম, এই একটা শব্দকে এভাবে নিয়ে তুমি এভাবে বর্ণানুক্রমিক ভাবে তার ভিতর থেকে বর্ণগুলোকে বের করে নিয়ে তুমি কিন্তু ওই শব্দের নিয়ম তৈরি করে ফেলতে পারছো সম্পূর্ণটাই। আমি বলছি ব্রাহ্মণ শব্দটার ভিতরে ওই যে নত্যবিধানের নিয়মের সব কয়টা কথা আছে। র আছে, স্বরধ্বনি আছে, তারপরে হ ম আছে, বহয়ং হ ম, এই শব্দগুলো ওখানে আমরা ব্যবহার করেছি। এখানে আমরা দেখলাম কিসের পরে কি। সেটা যদি কঠিন হয়ে যায় তাহলে তোমাদের সুবিধার কাজ হবে মনে রাখা। বলো, এই কবিতাটার ভিতরে কি সমস্যা আছে তোমাদের? যদি কোনো সমস্যা না থাকে আমরা কথা বলবো না, সব শব্দের অর্থ জানো কিনা সেটা একটা ব্যাপার। হুম, একটু দেখো তো কোন শব্দের মানে জানো না এখানে। যদি জানো তাহলে আমরা কথা বলবো না, একবার একটু পড়ে দেখো। দেখবে যখন, বলো। স্যার অর্থ তো কয়েকটা জানি, বেশিরভাগই জানি না। বেশিরভাগই জানো না? সবার কি একই? চাণক্য, মাণিক্যগণ, বাণিজ্য, লবণমন, এখানে বোধহয় সমস্যা নেই না? বেনু, বীণা, বেনুবাস, বীণা, কঙ্কন, কণিকা, সমস্যা নাই না? বীণা হচ্ছে যে বাদ্যযন্ত্র, কঙ্কন, কঙ্কন। কঙ্কন চুড়ি, কঙ্কন চুড়ি, হাতের কণিকা হচ্ছে তোমার কঙ্কন চুড়ি বা সোনার চুড়ি, এই অর্থে ব্যবহার করা হয়। হুম, 12টায়। কল্যাণ, এটা তো জানো, শোণিত রক্ত, মণি মণি মুক্তা, স্থানগুণ পূর্ণ বেণী,
বেনু তো বেনি, ও বেনি হচ্ছে এই যে চুলের বেনি যেটা, আহ এটা সেই বেনি। স্থানু, এটা তো জানার কথা না, তাই না? এটা কি জানো না হয়তো? স্থানু মানে স্যার এটা, কপালে, আহ স্যার বলো। কপালে স্থানু মানে ললাটে বা এরকম কিছু। স্থানু মানে আসলে তোমার আহ, এখানে তুমি যেখান থেকে নিয়েছো বুঝতে পেরেছি, তোমার কাছে একটা লাইনের ব্যাখ্যাটা একটু ভুল ভাবে আছে, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি ওই লাইনটার অর্থ হয়তো নিয়েছো বা কোথাও জেনেছো, যে স্থাপিলা বিধুরে বিধু, বিধি, বিধুরে বিধি স্থানুর ললাটে। হ্যাঁ, আহ, এই জি বাক্য তো স্যার। শুনেছো, এই বাক্য শুনেছো, মেঘনাদ বধ কাব্যে এটা বলা হয়েছে। পরি পরি কি ভূতলে শশী দায় যায় গড়াগড়ি ধুলায়। হুম? স্থানু মানেই আসলে শিবের এক নামই হচ্ছে স্থানু, বুঝছো? ওখানে আসলে ললাটে দেওয়া মানে শিবের, স্থানুর ললাটে মানে আসলে শিবের ললাটে, বুঝছো? স্থানু মানে হচ্ছে শিব, ভারতীয় পুরাণের যে দেবতা শিব, সেটা স্থানু হচ্ছে শিবের একটা সমার্থক শব্দ। আর স্থানু মানে ওই বইতে ব্যবহার করেছে নিশ্চল বা স্থির, কিন্তু এই নিশ্চল বা স্থির অর্থে স্থানু শব্দের ডিকশনারিতে কোনো প্রয়োগ নাই কোথাও। তারা এখানে ওই ভুল ব্যাখ্যা ধরে নিশ্চল আকাশ ধরেছে ব্যাখ্যা, যে চাঁদে কি আকাশে চাঁদ থাকে, ফলে আকাশের চাঁদ থাকাকে স্থানীয় ললাট বলেছে, কিন্তু এটা আসলে শিবের চন্দ্রের যে শিবের যে কি বলে ওটাকে, ওই যে চূড়া, চূড়া মানে হচ্ছে মুকুট, সেখানে যে চাঁদকে স্থান দিয়েছে না শিব, এই জন্য শিবের এক নাম হচ্ছে চন্দ্রচূড়, চন্দ্রচূড়ায় যার, ওই স্থানু মানে ঠিক সেটা, শিবের, শিব অর্থে ব্যবহার করা হয়। তোমরা এখানে নিশ্চল অর্থে যেহেতু একটা তথ্যগত আছে ব্যবহার করবে, কিন্তু আমি বলছি যে ডিকশনারিতে এই অর্থে শব্দ নেই, নিশ্চল অর্থে। ফণি, অনু, এগুলো তো জানো। সাপ, বিপণী, দোকান, বিপণী মানে হচ্ছে দোকান। গণিকা মানে কি? গণিকা মানে কি, যে গণনা করে সে? সে তো গণক। সে তো গণক। তা গণক যদি, সে কি পুরুষ না স্ত্রী গণক? অতএব এ কিন্তু নৈর্ব্যক্তিক শব্দ, ওই এই লৈঙ্গিক বিবেচনায় এই শব্দ স্ত্রী পুরুষ নির্বিশেষে, যদি কোনো স্ত্রী লোক গণনা করে তাহলে গণকই বলা হয়। সেই শব্দের সাথে কিন্তু গণিকা শব্দ, এগুলো নিত্য পুরুষবাচকও নয়, নিত্য স্ত্রীবাচক নয়, উভয় বাচক শব্দ এটা, এরকম। গণিকার সাথে তার কোনো মিল নাই। এই শব্দের অর্থ কি কেউ কখনো জানো, শুনেছো? তোমাদের কেউ আছো? গণিকা। হুম। না স্যার। আচ্ছা দেখো, আমি এর সমার্থক অনেকগুলো শব্দ বলি, যেটা তোমরা একটু কাজ করবে তোমাদের ওই যে, আমি একটি বই বলেছিলাম আমাদের শ্রদ্ধা স্যারের, ওই বইটার নাম হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। হুম। সেই বইয়ে এত সমার্থক শব্দ আছে, তুমি সেটা পড়তে পারো, বা তোমার কাছে যে বই আছে তাতেও মোটামুটি ওই সব বই থেকে এভাবে নিয়ে বা অন্য কোনো উপাত্ত থেকে এনে আরো বেশি বাড়িয়ে দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে ওগুলো একটু মাঝে মাঝে যখন অন্য কোনো পড়ার ইচ্ছা থাকবে না, বুঝে পড়ার, তখন ওগুলো মুখস্থ করে ফেলানো ভালো। দেখো, গণিকা শব্দের হচ্ছে বার বধূ, শুনেছো? বার বধূ। বারাঙ্গনা শুনেছো? বীরাঙ্গনা না কিন্তু। বারাঙ্গনা, বার বধূ, বার বিলাসিনী, বার যশিত, এই শব্দগুলো শুনেছো? না স্যার। যদি আগে, যদি আগে না শুনে থাকো, এখন শুনে কি কোনো অর্থ ধরতে পারো? বারাঙ্গনা, বার বিলাসিনী, বার বধূ, বার যশীর। হ্যাঁ, এবার এগুলোতে তুমি কিছুটা অনুমান করতে পারো, কিন্তু আমি এইবার একেবারে যেটা না বললে আর তোমরা বুঝতে পারবে না, সেটি হচ্ছে গণিকা মানে হচ্ছে বেশ্যা আসলে।
কে যেন ফোন দিচ্ছে। প্রস্টিটিউট যেটা, সে অর্থে ব্যবহার করা হয়, এবং তার সমার্থক শব্দ আমি তোমাদের আরো অনেকগুলো বললাম। এবার আপন মানে কি? দোকান। ভেরি গুড, দারুণ শব্দ জেনেছো এটা। বাকি তো জানা আছে। বনিতা, পানি মানে কি? হাত। পানি মানে আসলে হাতের, এটা তালুর যে অংশটা, রিস্ট কবজি থেকে এই অংশগুলোকে পানি বলা হয়, এই অংশটুকুকে। গৌণ, পণ, ভান, পণ, শান, ভান করা, পণ করা, শান করা। চিক্কণ, নিক্কণ। নিক্কণ মানে কি করতে হবে দেখো। নিক্কণ, কি হলো? আমি তো ক্লাসে আছি। ঠিক আছে, এই আর 15-20 মিনিট। ঠিক আছে। নিক্কণ মানে কি কইতে পারবা? স্যার নূপুর। নুপুর না, নুপুর না, নুপুরের ধ্বনি। জি স্যার, এই টাইপ কিছু পড়ছিলাম আর কি, সঠিক হ্যাঁ, কাজ, খেল। কানের কাজ দেখেছে আর কি। নুপুরের ধ্বনি, এক কথায় প্রকাশে বলা হয় নিক্কণ। বানানটা দেখে নাও, কয় ব এবং তারপরে মূর্ধন্য ন। হুম? কয় ব মূর্ধন্য ন। আচ্ছা, কফনি মানে কনুই। ওই যে হাতের যে কনুই থাকে না, বণিক, গুণ, গণনা। পিনাক, পিনাক মানে হচ্ছে এক ধরনের ধনুক, বুঝছো? যদিও অনেকেই মনে করে থাকে পিনাক মানে হচ্ছে ত্রিশূল, কিন্তু এরকম মনে করার কিছু নেই। পিনাক মানে হচ্ছে ধনুক, এবং ওই ধনুকটার নাম পিনাক ছিল। কোনটা জানো? ওই যে রামকে পরীক্ষা করার জন্য জনক রাজার কাছে যে ধনুকটা ছিল, সীতাকে যে ধনুক ভেঙে রাম করেছে, আহ, ওখানে স্বয়ংবর সভায়, ঠিক আছে। আমি জয়লাভ করেছে এই কথাটি বলতে পারছি না, যদিও এই কথাটি বলা হয়। আমার কথাটা কি বুঝতে পেরেছো কিনা? জয়লাভ করার ক্ষেত্রে মন জয় করাটা যে অর্থে বলা যায়, সম্পূর্ণ ব্যক্তিকে জয়লাভ করা সেই অর্থে বলা যায় না। দেখো তো চিন্তার জায়গায় কোন জায়গায় একটা ফারাক তৈরি করেছি, ধরতে পেরেছো কিনা? বলছে মন জয় করেছি, এই অর্থে যে শব্দটি জয় তৈরি হয়, কিন্তু কোন স্ত্রীলোককে যদি এভাবে জয়লাভ করার কথা বলা হয়, তখন কেমন ধরো সম্পূর্ণ বিষয়টা একটা সম্পত্তিতে পরিণত হয়েছে এরকম মনে হয়। সেটি সম্ভব নয়। ফলে এই কথাটি বলতে পারছি না আমি যে সীতাকে রাম জয়লাভ করেছে। যেখানে সীতার সাথে রামের সম্পর্ক তৈরি হয়েছে যে হরধনুভঙ্গের মাধ্যমে, সেটার নাম ছিল পিনাক। এই পিনাক হাতে থাকে বিধায় শিবের আরেক নাম কি বলো তো? বলো। স্যার বান। পিনাক আর, পিনাক আর পানি মিলে হয়েছে পিনাক পানি। আর একটু আগে একটা নাম বললাম, চন্দ্রচূড়ায় যার, কে সে? চন্দ্রচূড়। তাহলে আমরা শিবের আরেক নাম চন্দ্রচূড়। এই জন্য আমরা ইতোমধ্যে নয়ের ব্যবহার শিখেছি। যে কবিতাটা দেখলাম সেই কবিতাটার ভিতরে কোনো ধরনের নিয়ম ছাড়াই আমরা মূর্ধন্য নয়ের ব্যবহার করছি, তাই ওটার নাম হচ্ছে স্বভাবতই মূর্ধন্য ব্যবহারের যে কবিতা সেটি। তোমাদের কাজ হচ্ছে কবিতাটা মুখস্থ রাখা। এই যে চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি স্থানুগুণ পূর্ণ বেনি ফণি অনুপি ফণিগণিকা, আপন লাবণ্য বাণী নিপুণ ভণিতা পানি গৌণগণ ভানপণ শান। তারপর চিক্কণ নিক্কন্তন কফনি বণিক গুণ গণনা পিনাক পুণ্যবান। কও, মুখস্থ যে এখন রাখলাম, এই শব্দগুলো যদি কোনোদিন কোনো জায়গায় দেখি, তাহলে কি আমার বলতে আর সমস্যা আছে যে এই শব্দটা স্বাভাবিকভাবে মূর্ধন্য হয়েছে, কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য হয়েছে?
এটা বলতে যাওয়ার জন্য তুমি এখন এই শব্দগুলোকে আলাদা করে লিখে লিখে একটা একটা করে মানে কোন নিয়মের মাধ্যমে এটা তুমি মনে রাখবে বলো? একমাত্র লক্ষ্য বা একমাত্র পদ্ধতি মুখস্থ করা ছাড়া আর কিছু আছে? মুখস্থ করা ছাড়া আর কিছু নেই। ব্যাস, প্রমাণ করে দিলাম। এবার বলছে যে এতক্ষণ তো এর ব্যবহার শিখলা, তা কোথায় কোথায় ব্যবহার করা যায় না, বলছে ওই সব নিয়ম থাকবে কিন্তু যদি বিদেশি শব্দ হয়। যেমন নয়ডা আছে, লন্ডন, বিদেশি শব্দ হয় নাই। ঝর্ণা, শিহরণ, গভর্নর, দেখো শব্দগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো দেশি দেশি শব্দ, এটা ইংরেজি শব্দ। ফলে এগুলোতে মূর্ধন্য নয়ের ব্যবহারটা সম্ভব নয়। তারপরে দেখো গুরুত্বপূর্ণ কিন্তু সমাসবদ্ধ শব্দের অর্থবিধান খাটে না। সমাসবদ্ধ ত্রিনয়ন, দেখো তো ত্রিতে কি কি আছে? র ফলার পরে রস্বীকার আছে। এই রয়ের পরে স্বরধ্বনি পাচ্ছ, দেখো তো। ত্রি, রয়ের পরে স্বরধ্বনি পাইছো? তা রয়ের পরে স্বরধ্বনি পেলেও আমরা মূর্ধন্য ণ ব্যবহার করতে পারিনি কেন? কি শব্দ এটা? সমাসবদ্ধ শব্দ। কি সমাস হবে বলো তো? ত্রিনয়ন মানে কি? তিন নয়নের সমাহার। না, ত্রিনয়নের তিন নয়নের সমাহার হয় না। ত্রিনয়ন দ্বারা বোঝায় এক ব্যক্তিকে যার নাম, যার তিনটে নয়ন আছে। ফলে আমরা বলবো তখন তিন নয়ন যার, সেই হচ্ছে ত্রিনয়ন। শিবের এক নাম, তাকে ত্রিনয়ন বলে কখনো কখনো ডাকা হয়েছে। ঠিক আছে, কোনো কোনো জায়গায়। আচ্ছা, দুর্নীতি কি হয়েছে বলো? দুর্নীতিতেও তো র আছে, তারপরে রয়ের পরে মূর্ধন্য ণ বসতো না রয়ে, কিন্তু কেন হয়নি? বলছে দুর্নীতি মানে হচ্ছে খারাপ নিয়ম। নীতির অভাব, দুর্নীতি। না, নীতির অভাব দুর্নীতি না। ওটা আসলে নীতি একটা আছে ওখানে, কিন্তু এটা খুব খারাপ নীতি। দুর্নীতিতে নীতির কোনো অভাব নাই। ঠিক আছে, ফলে ওটা বলা হবে দু। কোনটা? দয়ের হ্রস্ব বিসর্গ। দু, যে নীতি। অভাব অর্থে দু শব্দটিকে ব্যবহার করা হয় না, ফলে তুমি নীতির অভাব এই কথাটি বলতে পারবে না। ঠিক আছে, অভাব অর্থে আমরা কখনো দু শব্দটিকে ব্যবহার করি না, অভাব অর্থে আমরা ব্যবহার করি নি কে। যেমন নিমেষের অভাব, তাই নির্নিমেষ। ঠিক আছে, ফলে তুমি অভাব ব্যবহার করছো যেভাবে, সেটি সেখানে যখন তুমি বলো নীতির অভাব, তখন কি নীতি একেবারে নাই তাই প্রমাণ করে, না নীতি কম আছে? আরে আমার চালের অভাব, টাকার অভাব, এর অর্থ তো টাকা এটা আমার কাছে কম থাকে, একদম থাকে না। ফলে দুর্নীতির ক্ষেত্রে নীতির অভাব কোনোভাবেই বলা যাবে না, ওখানে যা আছে ও কিছুই নীতি না একেবারে। ওটা একটা নীতি, সেটি খারাপ নীতি। আমাদের আমাদের আমরা দুর্নীতি শব্দটি কেবল অর্থনীতির সাথে সংশ্লিষ্ট করে কিন্তু আমরা মোটামুটি আর কি চালিয়ে দিই বলো। অর্থনীতির সাথে যারা কারচুপি বা এটা এটা সেটাকে, তাকে দুর্নীতি বলে মোটামুটি চালিয়ে দেওয়া হয়। আর বাদ বাকি তার নৈতিক নীতির যে স্খলন ঘটেছে, নৈতিক নীতি বুঝছো? এই নৈতিক নীতি বুঝছো কিনা? নৈতিক নীতির যদি স্খলন ঘটে, সেও যে এক প্রকারের দুর্নীতি, এটা আমরা কিন্তু মাথায় রাখি না। আমাদের যে দুর্নীতি দমনের ব্যাপার আছে, সেটা অর্থনীতির সাথে সংশ্লিষ্টতার বিষয়কে ভর করে এসেছে। নৈতিক নীতির সাথে সংশ্লিষ্ট করে কিন্তু দুর্নীতির কথা আসে নাই। যদিও নৈতিক নীতির দ্বিবিধ অর্থ হতে পারে। এক নৈতিক হচ্ছে নীতি থেকে এসেছে, নয় দীর্ঘিত, মানে প্রিন্সিপাল। ঠিক আছে, আর এক নৈতিক আসতে পারে একই বানান, নয় রশ্মি তয় রশ্মি থেকে, মানে প্রতিনিয়ত থেকে। নীতি, দেখো দুইটাই নীতি আছে, একটা প্রিন্সিপাল, একটা ডেইলি। এখন এই নৈতিক শব্দটি
মানে এটা তো আমার নৈতিক দায়িত্ব। কি নৈতিক দায়িত্ব? আর সকালে ঘুম থেকে উঠবো, তারপরে খাবো, তারপরে এই যে কলেজে যাবো, এই করবো সেই করবো, চাকরি করে আবার চলে আসবো, তারপরে এটা আমার নৈতিক দায়িত্ব। মানে নীতিগত দায়িত্ব না, প্রতিদিনের দায়িত্ব, সেই অর্থে নৈতিক দায়িত্ব। এই শব্দের খেলাটা বুঝছো কিনা? শব্দের খেলা আমি তোমাকে একটা দুইটা শব্দে ঠিক এইভাবে দেখাবো, তোমার কাজ হচ্ছে তোমার সামনে পড়লে তুমি শব্দগুলো নিয়ে এই খেলাটা শুরু করবে, তোমার চিন্তার স্বাধীনতা, বুদ্ধির প্রকাশ সেখানে ঘটবে। হ্যাঁ, কেউ যদি কয় যে এটা আমার আমার খাওয়া শেষ, এটা কি বুঝবা? এই খাওয়া শেষ করে কি বুঝবা? এই খেতে বসছিল, খাওয়া শেষ হয়েছে, এটা না? এবং একবারের জন্য শেষ হয়েছে, কিন্তু যদি কয় এটা আমার শেষ খাওয়া, তাহলে কাও এবার কি বুঝবা? তোমারে কি এই জিনিস বুঝিয়ে দেওয়া লাগে, না নিজে বুঝে ফেলো? দেখো তো, আমার খাওয়া শেষ আর আমার শেষ খাওয়া এক অর্থ দেয়? আমি কি তোমাদের থেকে বিচ্যুত নাকি, না কি বিষয়? না স্যার, শুনতেছি। আমার কথাটা হচ্ছে শব্দের এই যে একটু স্থানান্তর ঘটিয়ে দিয়ে, অথবা একই শব্দ আছে তাকে এইভাবে ভিন্ন ভাবে নিয়ে তোমার ভাবনাটা তৈরি হয় কিনা ভাবো। Yes, sir. ভেবে 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 তোমার সাথে যারা আছে তাদের থেকে আলাদা হয়ে যাও, ব্যাস। বলতে যে দুর্নীতিতে খারাপ আছে, সবচেয়ে বড় হচ্ছে দু, যে নীতি সমাসবদ্ধ শব্দ, অতএব দূর পরে র থাকলেও আমরা দন্তন্যকে মূর্ধন্য করতে পারিনি। ঠিক একেবারে নির্নিমেষেও, নি যোগ নিমেষ, র থাকলেও পরের যে নটা আছে তাকে আমরা মূর্ধন্য করতে পারিনি, দন্তন্য হয়ে গিয়েছে, কারণ এটা সমাসবদ্ধ শব্দ নাই। আরেকটা কি আছে এবার দেখো, গ, খুব গুরুত্বপূর্ণ। বলছে যে ট, ঠ, ড, ঢ, ট, ঠ, ড, ঢ, এই চারটার পরে কেন মূর্ধন্য যুক্ত হয়েছে কও তো? কইতে পারবা? এই চারটার পরে কেন মূর্ধন্য যুক্ত হয়েছে কইতে পারবা? কারণ এদের পরের ব্যঞ্জনটাই হচ্ছে মূর্ধন্য, তাই হয়েছে। তাহলে এদের পরের ব্যঞ্জন যদি মূর্ধন্য না হয়, তাহলে আমার একটু পরিষ্কার করে কও যে ত, থ, দ, ধ, এদের পরে দন্ত ন যুক্ত না হয়ে কি ম যুক্ত হবে? স্বাভাবিক এটা। ত, থ, দ, ধ, এদের পরের ব্যঞ্জনটা হচ্ছে দন্ত ন। তুমি কোনোদিনও দেখেছো যে প এর আগে ন যুক্ত হয়েছে? না, প এর আগে ম যুক্ত হয়। আমাদের টেকনিকটা কত ভাবে, ওরে বাবা! না, সুন্দর হয়েছে তোমার মা আসলেটা। আমার ময়না ফিরে এসেছে। হুম। দেখো, আমরা বলতে চাচ্ছিলাম যে এই কথাটা একটু মাথায় রাখতে হবে, বর্গের প্রত্যেকটা বর্গের শেষে যে ব্যঞ্জনটা আছে তার আগের চারটা ব্যঞ্জনের সাথে যেই সে যুক্ত হয়। আমরা বোধহয় যুক্ত ব্যঞ্জন বিশ্লেষণের ক্ষেত্রে এই কথাটা বলেছিলাম, ক, খ, গ, ঘ, উ। অতএব ক, খ এর সাথে দেখবা উ কয়ং ক, উ কয়ং খ, উ কয়ং গ, উ কয়ং গ। আমি এই কথা বলছিলাম না যে আমরা এভাবে পড়তাম? ওই যে ধ্বনিতত্ত্বের আলোচনায়। ঠিক একইভাবে চ, ছ, জ, ঝ, ইয়, তাহলে বলো এদের সাথে কে যুক্ত হচ্ছে? ইয় চয়ন চ, ইয় চয়ন চ, ইয় চয়ন চ, ইয় চয়ন চ, এগুলো আমরা পড়েছি, তাই না? এবার নৈঠয়নটা, নৈঠয়নটা, অর্থাৎ তোমরা কি এই ভাবসানোটা ব্যবহার করছো কখনো? বাট কাদের বেলায় নৈঠয়নটা? নৈঠয়নটা মানে হচ্ছে কিছু না, আচ্ছা, কাজের বেলায় নৈঠয়নটা। ঠিক একইভাবে ত, থ, দ, ধ, দন্তন্য যথারীতি প, ফ, ব, ভ, কে, ম। ফলে ওই ব্যঞ্জন গুলোতে এইভাবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আমরা বুঝে ফেললাম যে তবর্গীয় ধ্বনির আগে, ও এখানের আগে কথাটা লেখা হয়নি আর কি, বুঝছো? ওই যে সব সময় তো আর ব্রেন কাজ করানো যায়নি, এখানে শুধু আঙ্গুল কাজ করেছে। দেখো, কই শব্দটা, যন্ত্রণা, একটু বলার চেষ্টা করতে হবে। কেন প্রথমটা দন্তন্য আর পরেরটা মূর্ধন্য ন, কেন? যন্ত্রণা মন্ত্রণা দুটো শব্দ নিয়ে একটু কথা বলে আমাকে ব্যাপারটা পরিষ্কার করাও, যে আগে দন্তন্য কেন, পরে মূর্ধন্য কেন?
মালিহা না, মালিহা আছো না? মালিহা বলো তো, জি স্যার আছি। বলো কি কারণে প্রথমটাই কেন দন্তন্য হয়েছে, পরেরটাই কেন মূর্ধন্য ন হয়েছে? যন্ত্রণা। স্যার তো যে স্যার তালব্য এই জন্য। এই বেটা, তো তালব্য নাকি? তো তো দন্ত ধ্বনি। ঠিক আছে, তুমি দন্তই বলতে চেয়েছো, ভুল করে এত তালব্য বলেছো। দন্ত ধ্বনি আছে তাই দন্তন্য হয়েছে তো এর সাথে, ওকে। আচ্ছা এবার বলো পরে জি মূর্ধন্য। স্যার। হ্যাঁ, পরে মূর্ধন্য ন কেন হয়েছে? বলো পরে মূর্ধন্য ন কেন হয়েছে, এবার এবার ধরতে পারছো না এটা কোনোভাবে? দেখো তো পরের নয়ের আগে আমাদের র আছে কিনা, তয় র ফলা র। জি স্যার। এই কারণে পরেরটা মূর্ধন্য র হয়েছে। যন্ত্র, র এসে গেছে এবার না। ঠিক একইভাবে মন্ত্রণায়ও তাই, না? জি মন্ত্রণায়ও আমরা স্যার। একই সাথে তাই পাচ্ছি। তাহলে এই আলোচনার মাধ্যমে আমাদের নত্যবিধান শেষ হয়। আমি ইতোমধ্যে তোমাদের সত্যবিধানের সংজ্ঞা পড়িয়েছি, এবং মজার ঘটনা হচ্ছে যে তোমরা যখন বিসর্গ সন্ধি পড়েছ, ওই সময়ে তোমাদের আমরা সত্যবিধান পড়িয়ে ফেলেছি। কিন্তু তোমরা হয়তো সত্যবিধানের ওই জায়গাটাকে রিলেট করতে পারো নাই। আমি বলেছিলাম যে এই বিষয়, সে এটা কি কোন জায়গায় যে আছে, আহ সত্যবিধানের সব তোমাদের ওখানে দেখানো হয়ে গেছে, বুঝছো? ওই বিসর্গ সন্ধির ভিতরে একেবারে সব। শুধু শুধু আমরা দেখব, মানে একটু দেখা যায় তাতে তো করে তোমাদের আর কি মনে হয় যে না দেখানো হয়েছে, অল্প একটু দেখি আমরা শেষ করে দেবো। এটা একটু ছোট রয়ে গেছে বোধহয় লেখাটা। দেখো ওই যে যথারীতি সংজ্ঞা একই, যে তিনটে শ আছে একটা নাই। আহ, ওইদিকে দিকে একটা ব্যবহার করা হয়, এদিকে ব্যবহার করা হয় না, ফলে তৎসম শব্দের ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলে। এই যথারীতি সংজ্ঞা একই তোমাদের। এরপরে ওই যে ভিন্ন স্বরধ্বনির পরে মূর্ধন্য ষ হয়, এটা খুব বলা হয়েছিল। এই যে ভবি যোগ সার, ভবি রস্বীকার আছে, অতএব মূর্ধন্য ষ হবে, একথা বলা হয়েছিল। আবিষ্কার, চিকিৎসা, এই শব্দটা একটু জেনে নাও। মুমূর্ষ বানানটা জেনে নেবে, গুরুত্বপূর্ণ। আর এখানে যে বিচ্ছেদ দেখানো হয়েছে এটা মুখস্থ রাখতে হবে, উপায় নেই, কারণ এগুলো আমাদের সবকিছু মনে থাকে না। কিন্তু আমরা মূল শব্দটিকে নিতে পারি। চিকিৎসা মানে একটু মনে রাখবে, এটা হচ্ছে করার ইচ্ছা। এটা কিন্তু ট্রিটমেন্ট না, চিকিৎসা, করার ইচ্ছা। তারপরে যথারীতি ওই যে রশ্মিকারান্ত উপসর্গ যা আছে, আমরা অভিষেক, অভিষেক নিয়েছিলাম, তারপরে রশ্মিকান্ত উপসর্গ আবিষ্কার নিয়েছিলাম না? দেখো প্রতিষেধ, ধক যেটা বিষম রশ্মি আছে, প্রতিষ্ঠান দেখো রশ্মি আছে, অনুষঙ্গ রস্যু আছে, রস্যু আর রস্যু একটু পরে মনে করবো, রাখো রশ্মি রস্যু সব আছে। হ্যাঁ, যার কারণে আমরা পাচ্ছি মূর্ধন্য ষ। আমরা এখানে নিয়মটা নিয়েছি, খালি রস্মি ও রস্যুকারান্ত উপসর্গের পরে প্রত্যয় দন্ত সমন্বয় স হয়, আর কিছু না। তোমরা সহজে পেরে যাবে এটা। এই যে রি রস এর পরে ওই ট বর্গীয় যেমন ওখানেও ছিল, এটা পড়ার সময় তোমার একটা নোট দিয়ে দেওয়া হয়েছে যে একটু দয়া করে নত্যবিধান যেহেতু আগে পড়ছো, ফলে একটু মনে করলেই তোমার কাছে নত্যবিধানটাও পরিচ্ছন্ন হয়ে যাবে। ওই রেভের কথাও তাই। হ্যাঁ, কঠিন নাই কিন্তু, যে রি এর পরে মূর্ধন্য ষ বসে। এবার র এর পরে যদি ভিন্ন স্বরধ্বনি থাকে, দেখো পরিষ্কারের কথা বলা হয়েছিল পুরস্কারের সাথে মিলিয়ে। ঠিক একইভাবে পরিষ্কার পুরস্কারের সাথে মিথস্ক্রিয়া তিরস্কার যে আলোচনাটা ভিন্নতা তৈরি করে, সেটা আমি তোমাদের বলেছি। পরিস্থিতিতে রশ্মির পরেও দন্তস্ব কেন, বলছে যে তথা দন্তধ্বনি তাই দন্তস্ব হয়েছে। এই আলোচনা তোমাদের কিন্তু দেওয়া হলো। বারাক। টবর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ষ, এতেও তোমাদের কোনো সমস্যা নাই, কারণ এটা মূর্ধন্য ধ্বনি, তুমি জানো।
এই শব্দগুলো একটু মনে রাখো কিছুটা, যেখানে স্বাভাবিকভাবে মূর্ধন্য ন হয়, কবিতা ছন্দে নাই, ফলে এটা মুখস্থ করতে একটু কঠিন হয়ে যাবে। এটা মনে রাখতে হবে যে ইংরেজি শব্দ, এই যে জিনিস, পোশাক, আরবি, এই যে এগুলো বিদেশি শব্দ, যাতে করে আমরা কি করব না, নত্যবিধানের ন ব্যবহার, সরি, সত্যবিধানের মূর্ধন্য স ব্যবহার করব না। ঠিক একইভাবে দেখো, ওই যে ত বর্গীয় ধ্বনি যেহেতু দন্ত ন, আর যেহেতু সেটা ত মানে দন্ত, তাই ত থ দ দ দন্ত ধ্বনি, যথারীতি তাদের সাথে আগেই দ্বন্দ্ব যুক্ত হবে। ওই যে তুমি দুস্তর এটা সেটা পেয়েছো, এসব থেকেই আমরা আসলে বিসর্গ সন্ধিতে সব সম্পর্কে আমরা কথা বলা শেষ করেছিলাম। সেখানে আমাদের নত্যবিধানের ব্যাপারটা আসেনি, কারণ বিসর্গটা যেহেতু স্বজাত, তাই আমাদের সত্যবিধানের কথাগুলো ওখানে এসে গিয়েছিল। ঠিক আছে ব্যাপারটা? এই এগুলো ওখানে কিন্তু এসেছে, চ, কেন, তালব্য, স, কোনো ধরনের ব্যত্যয় কিছু নাই, ওইখানেই যা এখানে তাই তৈরি করা। এই হলো আমাদের সত্যবিধান গেল। এবং আশা করছি বিসর্গ সন্ধি সাথে নত্যবিধান, সত্যবিধান, একই সাথে আমরা পরের দিনে এখান থেকে বাংলা বানানের অল্প কিছু পড়ব, নিয়ম আছে। বাংলা বানানের নিয়ম পড়তে যে আমরা যদি আচ্ছা, তো এখন পড়তে হবে বানান, উপসর্গ, সমাস, প্রকৃতি প্রত্যয়, এই কি পদ, বাক্যতত্ত্ব আছে, এখন অনেক টপিক আমাদের পড়তে আছে। তোমরা এই যে যতদূর পর্যন্ত পড়লে, এতে মোটামুটি আমাদের ধ্বনিতত্ত্বের আলোচনাটা শেষ হলো। এরপরে শব্দ বা রূপ তত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব আমাদের এখানে ওই অর্থে আলোচনার জায়গা নয় ব্যাকরণের। ঠিক আছে, আমরা আস্তে আস্তে পড়ে এগোচ্ছি। তুমি যে পর্যন্ত পড়েছো এই পর্যন্ত ক্লাসগুলোকে একটু রিকল করে, একটু ভালো করে পূর্বাপর যে আলোচনাটা আছে সেটার সাথে একটু রিলেট করতে চেষ্টা করো। তাতে করে সুবিধা হবে, ক্লাসগুলো খালি খালি যাবে না, ফিউচারেও তার একটা ইম্প্যাক্ট তুমি পাবে। এই হলো আমাদের আজকের আলোচনা। কারোর বোধহয় কোনো প্রশ্ন যদি না থাকে, এনামুল, অবস্থা দেখো, আমাদের শান্তিদা ও ইব্রাহিম বোধহয় লিভ দিয়েছে আগে।